1556 সালে সিঁড়ি থেকে পড়ে গেছিলেন বাবর পুত্র হুমায়ুন। 469 বছর পর বাবরের নামে বাবরি মসজিদ গড়তে গিয়ে দল থেকে সরে যেতে হলো আর এক হুমায়ুনকে। আর সাসপেন্ড হয়েই দলের বিরুদ্ধে একের পর এক বাক্য বিস্ফোরণ ঘটিয়েছেন ভরতপুরের বিধায়ক। সেই নিয়েই এই অনুষ্ঠানে প্রথম প্রশ্ন। হুমায়ুন কবিরের বাবরি মসজিদ শিলান্যাসের 48 ঘন্টা আগে নতুন টুইস্ট। আমন্ত্রণ পেয়ে মুখ্যমন্ত্রী সভাস্থলে পৌঁছেই দল থেকে সাসপেন্ড হওয়ার খবর পেলেন তৃণমূল বিধায়ক। কিন্তু এই সাসপেনশনে লাভবান হবে কে, তৃণমূল না বিজেপি? দ্বিতীয় প্রশ্ন। নতুন দল করে লড়ব 135টা আসনে, হারাবো তৃণমূলকে, চ্যালেঞ্জ হুমায়ুন কবিরের। নির্দলদের ভোট দেবেন না, তাতে বিজেপির সুবিধে, মুর্শিদাবাদের মঞ্চ থেকে সতর্কবার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কি 26-এর ভোটে মুর্শিদাবাদে নির্দল কাঁটার আশঙ্কা করছে শাসক দল? তৃতীয় প্রশ্ন। আরএসএস মার্কা মুখ্যমন্ত্রীর থেকে ডিরেক্ট বিজেপির মুখ্যমন্ত্রীকে স্বাগত, হুঙ্কার হুমায়ুনের। টাকা খেয়ে বিজেপির তাঁবেদারি, আক্রমণে তৃণমূল নেত্রী। 26-এ ভোটের পারদ কি এখন থেকেই ঊর্ধ্বমুখী? চতুর্থ প্রশ্ন। সব ধর্মকে শ্রদ্ধা করি, সাম্প্রদায়িক শক্তিকে নয়, বললেন মুখ্যমন্ত্রী। সরকারি টাকায় ভুরি ভুরি মন্দির হচ্ছে, কিন্তু মসজিদ করতে বাধা দিচ্ছে, কটাক্ষ হুমায়ুন কবিরের। চাকরি কিংবা শিক্ষা নয়, মন্দির মসজিদের এই রাজনীতি কি এ রাজ্যে ক্রমশ প্রাধান্য পাচ্ছে? পঞ্চম প্রশ্ন। প্রাথমিকে 32,000 চাকরি নিয়ে কাল মিলেছিল স্বস্তি, কিন্তু তার 24 ঘন্টার মধ্যে উচ্চ প্রাথমিকে ধাক্কা খেল রাজ্য। 1600 অতিরিক্ত শূন্য পদই অবৈধ, নির্দেশ কলকাতা হাইকোর্টে। কিন্তু কেন প্রশ্নের ঊর্ধ্বে উঠতে বারবার ব্যর্থ হচ্ছে এ রাজ্যের সরকারি নিয়োগ প্রক্রিয়া? তবে শুরুতেই দেখাবো মুর্শিদাবাদে প্রস্তাবিত বাবরি মসজিদের শিলান্যাসের 48 ঘন্টা আগেই দল থেকে সাসপেন্ড হলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। দেখুন। হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি। এর যোগ্য জবাব তৃণমূল কংগ্রেসকে রাজ্যের ক্ষমতাচ্যুত করে খেসারত দিতে হবে। কেউ কেউ টাকা খেয়ে ইলেকশনের আগে বিজেপির তাবেদারি করে। হুমায়ুন কবিরকে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী আজ বাধ্য হয়ে সাসপেন্ড করলেন। হুমায়ুন কবিরকে অবশেষে সাসপেন্ড করল তৃণমূল। বৃহস্পতিবার বহরমপুরে মমতা বন্দ্যোপাধ্যায় সভায় পৌঁছানোর পর কার্যত নাটকীয়ভাবেই সাসপেনশনের কথা জানতে পারলেন হুমায়ুন। শনিবার মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস করবেন বলে জানিয়েছেন হুমায়ুন কবির। তার 48 ঘন্টা আগে বৃহস্পতিবার বহরমপুরে মুখ্যমন্ত্রী সভায় পৌঁছন তিনি। এরই মধ্যে তাকে সাসপেন্ড করার ঘোষণা করেন ফিরহাদ হাকিম। আমরা পার্টির ঊর্ধ্বতম নেতৃত্বের মতামত নিয়ে আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় পৌঁছে হুমায়ুন কবির জানতে পারেন সাসপেনশনের খবর। সভার মাঠে তৈরি হয় নাটকীয় পরিস্থিতি। ডেভিড, আপনি কি চলে যাচ্ছেন? ডেভিড শোনো না। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে হুমায়ুন কবির। বলছি আপনাকে দল থেকে সাসপেন্ড করেছে, ওটা নিয়ে আমি আমার জেলা প্রেসিডেন্টের সঙ্গে কথা বলি, তারপরে আপনাকে রিঅ্যাকশন দিচ্ছি। ডেভিড, ববি হাকিমের কথারও কোনো কৈফিয়ত দেব না। ববি হাকিমকে কখনো দেখেছেন কাউকে সাসপেন্ড করতে, কাউকে বহিষ্কার করতে, এই জাতীয় কোনো কাজে কখনো দেখবেন না। মুসলমান দিয়ে মুসলমান দাঁড়াতে হচ্ছে, হিন্দু দিয়ে দাঁড়ালে মুসলমান রেগে যাবে, এই ভয়ে। কাজের সময় কাজী, কাজ করলে পাজি, সেই তত্ত্ব মুখ্যমন্ত্রী মেনে চলে। এই হুমায়ুন কবিরকে ব্যবহার করেছে আমাকে হারানোর জন্য, দাঙ্গা লাগিয়ে আমার বিরুদ্ধে হিন্দু মুসলমানের স্টেটমেন্ট দিয়ে আপনারা জানেন সব। বাংলার মুখ্যমন্ত্রী দিশাহারা হয়ে ভয় পেয়ে আজকে হুমায়ুন কবিরকে সে সাসপেন্ড করে। কিন্তু হুমায়ুন কবিরকে সে বরখাস্ত করেনি। কিন্তু কংগ্রেস দিয়ে রাজনৈতিক জীবন শুরু, তারপর তৃণমূল ছেড়ে বিজেপি, ফের তৃণমূল। এবার নতুন দল তৈরির পথে হুমায়ুন কবির। আশাবুল হোসেন, রাজীব চৌধুরী, সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। দেখুন, 1992 সালে বাবরি মসজিদ ভাঙা হয়েছিল। তারপর দশকের পর দশক গোটা দেশ জুড়ে তা নিয়ে রাজনৈতিক টানাপোড়েন, দীর্ঘ আইনি লড়াই, অবশেষে সুপ্রিম কোর্টের রায়, রাম মন্দির নির্মাণ, আর গত বছর তার উদ্বোধন হয়ে গেছে। আর আমাদের রাজ্যে ঠিক ভোটের আগে নতুন করে জন্ম নিল বাবরি মসজিদ বিতর্ক। আর যার হাত ধরে এই প্রস্তাবিত মসজিদ আর বিতর্কের জন্ম, যিনি তাঁর দল থেকে আজ সাসপেন্ড হয়েছেন, মুখ্যমন্ত্রীর সভাস্থলে গিয়ে যিনি জানতে পেরেছেন যে তিনি সাসপেন্ডেড, সেই হুমায়ুন কবির এই মুহূর্তে সরাসরি এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। স্বাগত আপনাকে। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে যে দলে আপনি কয়েক ঘন্টা আগেও তো তৃণমূল দলে ছিলেন, এখনও কাগজে কলমে আপনি তৃণমূলেরই বিধায়ক,
সেই দলের মন্ত্রী, কলকাতার মেয়র এবং তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্য ববি হাকিম আজ প্রশ্ন তুলেছেন যে আপনি রেজিনগরে থাকেন, ভরতপুরের বিধায়ক, আপনি কেন বেলডাঙ্গায় বাবরি মসজিদ বানাতে চাইছেন? যেহেতু বেলডাঙ্গা সাম্প্রদায়িকভাবে স্পর্শকাতর, ববি হাকিম বলছেন, তাই বিজেপির সঙ্গে হাত মিলিয়ে দাঙ্গা লাগিয়ে আপনি ভোটের আগে ধর্ম নিয়ে বিভাজনের রাজনীতি করছেন। মারাত্মক অভিযোগ। ববি হাকিমকে আমি আপনার মাধ্যমে বলতে চাই, আপনার চ্যানেলের মাধ্যমে সারা বাংলার মানুষকেও শোনাতে চাই যে ববি হাকিম বিধানসভার শৃঙ্খলা কমিটির একজন সদস্য। আমাকে 2024 সালের নভেম্বর মাসে রাজ্যের শৃঙ্খলা কমিটি একটা শোকজ নোটিশ দেয় 1 পাতার। আমি তার এগেইনস্টে 3 পাতার জবাব দিই। আজও পর্যন্ত সেই শৃঙ্খলা কমিটির মাননীয় শোভনদেব চট্টোপাধ্যায়, ববি হাকিম ওরফে ফিয়াদ হাকিম, অরূপ বিশ্বাস মন্ত্রী এবং চন্দ্রিমা ভট্টাচার্য, 4 জনের যে কমিটি, সেই কমিটি থেকে আমাকে কোনো লেটারের উত্তর আজ পর্যন্ত দেননি। উল্টিয়ে নভেম্বরের উত্তর দেওয়ার পর মাননীয় মুখ্যমন্ত্রী ডিসেম্বরে একটা পরিষদীয় মিটিংয়ে বিধানসভায় নওশাদ আলী কক্ষে তিনি পরিষ্কার করে বলেন, হুমায়ুনের নাম না করে বলেন যে শোকজের উত্তরে সন্তোষজনক উত্তর হয়েছে। তিনি নিজে মুখ্যমন্ত্রী সেখানে বলেন আমার নাম না করে, কারণ নাম না করার দরকার ছিল না, নাম করার দরকার ছিল না। কারণ আমার যদি খুব ভুল না হয়, আপনার সঙ্গে শোভনদেব চট্টোপাধ্যায়ের বিধানসভাতেই একটা বৈঠক হয় এবং সেটা এই আপনার দল যেটাকে মনে করছে শৃঙ্খলা ভঙ্গ করেছেন আপনি, সেই নিয়ে সেই বৈঠকে কি হয়েছিল? কোন বৈঠকে? শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে এই শৃঙ্খলা ভঙ্গ নিয়ে আপনার কোনো বৈঠক হয়েছিল? হয়েছিল, সেটা তো অনেক দিন আগে, জুন মাসে। জুন মাসে সেখানে শোভনদেব বাবু আমাকে লাস্ট ওয়ার্নিং নোটিশ দিয়েছিল। প্রথমে আপনার নভেম্বর 2024, তারপরে মার্চ 2025, আবার সেকেন্ড শোকজ নোটিশ। তার উত্তরও আমি 2 পাতার এগেইনস্টে 4 পাতার উত্তর, প্রথমে 1 পাতার এগেইনস্টে 3 পাতার উত্তর। আজ পর্যন্ত মাননীয় সেই শৃঙ্খলা কমিটি কি বস্তু, তাদের কি কাজ, তারা কি ধরনের সেটা নিয়ে পর্যালোচনা করেছেন, বা সেটা সন্তোষজনক না তিনারা খুশি না আমার প্রতি তিনাদের কোনো অভিযোগ আছে? আমি বুঝলাম, অর্থাৎ আপনার দিক থেকে আপনাকে তার কোনো উত্তর দেওয়া হয়নি। কিন্তু আমি আপনাকে একটু মনে করিয়ে দিই, খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে আমি দেখছিলাম 2015 সালের 25শে ফেব্রুয়ারি যখন তৃণমূল আরেকবার আপনাকে সাসপেন্ড করেছিল, তখন এই দলের মহাসচিব ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, তিনিও শৃঙ্খলা রক্ষা কমিটির একেবারে শীর্ষে ছিলেন। তো আপনি সেই দিনও একেবারে এক কথা বলেছিলেন যে আমি শোকজের কোনো চিঠি পাইনি, উত্তর দিইনি, ইত্যাদি ইত্যাদি। আমি একবার দ্রুত দেখে নেব যে সেইবার সাসপেন্ড হওয়ার পর, অর্থাৎ 25শে ফেব্রুয়ারি 2015, আজ থেকে 10 বছরেরও আগে, আপনি সেই সাসপেন্ড হওয়ার দিন কি বলেছিলেন এবিপি আনন্দকে? বহিষ্কারের মাথা মুন্ডু কিছু পাচ্ছি না, শোকজেরও কোনো চিঠি পাইনি। বহিষ্কারও ওই যে আপনাদের চ্যানেলে ডেকে মিডিয়ায় বলছেন পার্থ, অনেক ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল আজকে। ওই গ্রাম বাংলায় অনেক পুতুল নাচ হতো, তো পিছন থেকে, পর্দার পিছন থেকে একজন সুতো টেনে পুতুলকে নাচাতো। তো আমাদের তৃণমূল নেতৃত্ব, আমাদের ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যানকে পিছন থেকে সুতো টেনে পুতুল নাচের মতো যেটা বলছে, অর্থাৎ এই দলের শৃঙ্খলা রক্ষা কমিটি এবং আপনাকে চিঠি চাপাটি, পত্রাঘাত, আপনার পত্রের জবাব, এ তো দীর্ঘ রহস্য। আমি এই রহস্যভেদ সত্যি কথা বলতে 1 ঘন্টাও করতে পারবো না। কিন্তু আমার পরের প্রশ্ন আপনার কাছে, আবার ববি হাকিম আজকে দলের তরফে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসের তরফে প্রেস কনফারেন্স করে কি বলেছেন আমি একবার দেখিয়ে নেব, ছোট্ট একটা অংশ। রেজিনগরে থাকেন, ভরতপুরের বিধায়ক, কেন বেলডাঙ্গায় বাবরি মসজিদ হবে? দাঙ্গা লাগলে ভোটের সমীকরণ হবে, সেই ভোটের সমীকরণে বিজেপিকে সাহায্য করার জন্যে আজকে তারা এই কাজটা করবার চেষ্টা করছে। হুমায়ুন, আপনার উত্তর এটাই যে ববি হাকিমকে বলতে চাই, আপনি বেশ কিছুদিন আগে, প্রায় 1 বছর আগে, একটা মুসলিম সমাজের অনুষ্ঠানে গিয়ে
আপনি নিজেকে বলেছিলেন আপনি সৌভাগ্যবান, বা মুসলিম হয়ে যারা জন্মগ্রহণ করেছে পৃথিবীতে বা ইন্ডিয়ায় বা বাংলায় তারা সৌভাগ্যবান, আর যারা অমুসলিম হয়ে জন্মগ্রহণ করেছে তারা দুর্ভাগা। এটা কি ধরনের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি বা সেকুলার, বা আপনার এই ধর্মনিরপেক্ষতার মুখোশ না মুখ? আজকে যেটা বলছেন সেটা ঠিক না সেদিন যেটা বলেছিলেন সেটা ঠিক? তার জন্য বিজেপির পরিষদীয় দল বারবার আপনি কোনো প্রশ্ন উত্তর দিতে উঠলেই বিধানসভায় আপনাকে বয়কট করতো, তারা ওয়াকআউট করতো। পরিশেষে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আপনি আনুষ্ঠানিকভাবে সেখানে প্রায় ক্ষমাই চেয়েছিলেন। হুমায়ুন কবির কোনো অন্যায় কাজ করে না, কোনো কারো কাছে ক্ষমা প্রার্থীও হতে হয় না। হুমায়ুন, যেহেতু আপনি বিজেপির কথা বললেন, আপনি আজকে নিজেই বলেছেন যে আরএসএস মার্কা মুখ্যমন্ত্রীর থেকে ডিরেক্ট বিজেপির মুখ্যমন্ত্রী হোক আমি ওয়েলকাম করব। আমি বলছি এই বক্তব্য থেকে কেউ যদি বলে যে আপনি বিজেপির বি টিম, তার কারণ আপনি প্রকাশ্যেই বলেছেন যে বিজেপির মুখ্যমন্ত্রীকে আপনি ওয়েলকাম করবেন। তো আপনার লড়াইটা তৃণমূলের বিরুদ্ধে বিজেপিকে সুবিধে পাইয়ে দিতে এই অভিযোগ তো খুব স্বাভাবিকভাবেই উঠবে। আপনারা অভিযোগ করতেই পারেন, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে বাবুল সুপ্রিয় যখন বিজেপির সাংসদ ছিলেন, মন্ত্রী ছিলেন, তখন আসানসোলে তিনি দাঙ্গা লাগিয়েছিলেন, তিনি মুসলমানদের হত্যা করার নির্দেশ দিয়েছিলেন। সেই বাবুল সুপ্রিয় যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় এসেই সদস্য হয়ে যায়, গুরুত্বপূর্ণ জায়গা পেয়ে যায়, তাহলে আমি সেখান থেকে বুঝতে পারি যে মুসলিমদের কয়েকজনকে ঠুটো জগন্নাথ করে সিদ্দিকুল্লাহ চৌধুরী, গোলাম রব্বানী, তারপরে ওই ফেয়ার এনাফ, আমি আপনার কাছেই আসবো। সেটা হচ্ছে তার মানে আপনার এই কথাটার মধ্যে একটা অভিমান আছে যে বাবুল সুপ্রিয় তিনি বিজেপি থেকে তৃণমূলে গিয়ে গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন, আপনিও একসময় বিজেপিতে ছিলেন, বিজেপি থেকে তৃণমূলে গিয়ে আপনি যথেষ্ট গুরুত্বপূর্ণ পদ বা মন্ত্রিত্ব পাননি বলে আপনার অভিমান? না, আমার কোনো অভিমান নেই। মিথ্যাচারের বিরুদ্ধে আমি কথা বলেছি। মমতা বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে মিথ্যাচার করেছেন। 2024 সালের লোকসভা ভোটের আনুষ্ঠানিকভাবে 10ই মার্চ 2024 ব্রিগেড থেকে নেত্রী 42টা প্রার্থী ডিক্লেয়ার করেছিলেন। আপনারা সবাই অবগত আছেন যে খেলোয়াড়, ক্রিকেট প্লেয়ার ওই গুজরাট থেকে ইউসুফ পাঠানকে নিয়ে আসা হয়েছিল। আমি তার পরের দিন ব্রিগেড থেকে এসে পরের দিন আমি কলকাতায় বসে ক্ষোভ প্রকাশ করেছিলাম এবং বলেছিলাম যে মুর্শিদাবাদের যোগ্য কোনো নেতা নেই যে অধীর চৌধুরীর বিরুদ্ধে এমপি হওয়ার বা তাকে ক্যান্ডিডেট করার, আমাকে না দিতে পারে যে কেউ মুর্শিদাবাদের কাউকে দিতে তারপরে তো আপনি ইউসুফ পাঠানের প্রচুর প্রচারও করেছেন একেবারে দলের অনুগত সৈনিক হিসেবে। এর পুনরায় হচ্ছে, কিন্তু সেদিন আমি বলেছিলাম এর হয়ে ভোট করব না। সেদিন 19শে মার্চ 2024 ক্যামাকিস্ট্রিতে আমাকে ডেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিল তাকে প্রকাশ করতে হবে। তারপরে 1/5/2024 মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে ওই বড়ুয়ার একটা সভাতে বিকেল 4টের সময় তিনি হেলিকপ্টারে নেমে আধ ঘন্টা বক্তৃতা দেওয়ার পর অপূর্ব সরকারকে নেতা বানিয়ে রেখেছে, তাকে কিছু না বলে, অন্য অনেক নেতা ছিল তাদেরকে কিছু না বলে কেন হুমায়ুন কবিরকে বলেছিল যে আইবির রিপোর্ট আছে অধীর চৌধুরী 70 থেকে 80,000 ভোটে জিতে যাচ্ছে, আর সেলিম ওখানে তাহেরও হেরে যাচ্ছে, সেলিম 30 থেকে 40,000 ভোটে জিতে যাচ্ছে। হুমায়ুন তুমি কিছু একটা করো, তোমার উপরে মুর্শিদাবাদের মানুষ আস্থা রাখে, ভরসা রাখে। কাজেই 7 তারিখে জঙ্গিপুর আর মুর্শিদাবাদের ভোট ছিল, 13 তারিখে বহরমপুর, রানাঘাট, কৃষ্ণনগর, দুর্গাপুরের ভোট ছিল। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন কেন হুমায়ুন কবিরকে আপনি এক্স্যাক্টলি যে ঘটনাটা বললেন, আমি বলছি হুমায়ুন সেখানে অধীর চৌধুরী তো এই অভিযোগ করেন যে একটা সাম্প্রদায়িক ঘটনা ঘটেছিল এবং তার পেছনে আপনার হাত ছিল। ওই সময় একেবারে যে সময়ের কথা আপনি বলছেন, কোথায় ঘটনা ঘটেছিল? একটা সাম্প্রদায়িক দাঙ্গা ঘটেছিল, সেখানে তার পেছনে আপনার হাত ছিল। অধীর চৌধুরী তার হারের পর বারবার এই কথা বলেছেন। সেটা প্রমাণ করুন। মুখ্যমন্ত্রী তাহলে পুলিশ মন্ত্রী হিসাবে সম্পূর্ণ ব্যর্থ। এখানকার যিনি ওসি ছিল রাজু মুখার্জি 17 এপ্রিল 2024 রামনবমীর মিছিল নিয়ে এসে মুসলিম সম্প্রদায়ের উপরে সশস্ত্র মিছিল অ্যাটাক করেছিল শক্তিপুর দেড়পাড়ায়। তারপরে যখন এলাকায় মুসলিম জনতা খেপে যায় এবং তারা যখন রাস্তায় উঠে সেই
যারা আক্রমণ করেছিল রামনবমীর অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের সামনে, মুর্শিদাবাদ জেলার পুলিশের অনেক আধিকারিকরা ছিল। সেদিন আমি এখানে ছিলাম না, আমার অবস্থান ছিল বহরমপুরে। যখন পরিস্থিতি না, আমার বক্তব্য ঠিক, ভোটের মুখে তাহলে ওই সাম্প্রদায়িক দাঙ্গা কারা ঘটিয়েছিল, কারা দায়ী ছিল? কেউ তো ঘটিয়েছিল। সাম্প্রদায়িক ঝগড়া পুলিশের মদতে সেই সময় ওসি ভাটপাড়া থেকে আসা রাজু মুখার্জি ভরতপুরের ওসি হয় আমার যখন ভোট চলেছিল 2021 সালে। তারপরে পরবর্তীকালে বড়ুয়ায় তার ওসি হয়, বেশি করে বালির টাকা তোলার জন্য বড়ুয়াতে তাকে ওসি করা হয়। পরে বড়ুয়া থেকে তাকে আবার এই শক্তিপুরের ওসি করে দেওয়া হয়, যেটা শক্তিপুর খুব স্পর্শকাতর এলাকা। বেশ, এই নিয়ে অন্য কারুর বক্তব্য থাকলে আমি তাও রাখবো দর্শকদের সামনে। কিন্তু পরের প্রশ্ন, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ করা হয়, আপনি আজ বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মন্দির নিয়ে আছেন। আমি বলছি, এটা আপনি মানুষকে বিশ্বাস করাতে পারবেন? নিশ্চয় বিশ্বাস করাতে পারবো। তিনি নিজে মন্দির নিয়ে আছেন, মুসলিমদের ভোট নিয়ে সরকারে আছেন, মুসলিমদের জন্য তিনি কি করেছেন। এই মুর্শিদাবাদ জেলায় আমরা 20টা এমএলএ আছি, কটা এমএলএ কে কোন জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় রেখেছে। একা ঠুটো জগন্নাথ আকরু জামান সে শুধু মুসলিমদের জন্য কিছু করেননি না, মুসলিম বিধায়কদের তেমন কিছু দেননি, করতে পারেন না। হ্যাঁ, আমি বলছি আপনার অভিযোগটা কি, মুসলিমদের জন্য তিনি কিছু করেননি নাকি মুসলিম বিধায়কদের তিনি কিছু বিশেষ দেননি, বাড়তি দেননি? যেখানে রাজ্যের 213টা বিধায়ক তিনি 2021 সালের নির্বাচনে 2রা মে যেদিন রেজাল্ট হয়েছিল 213টা আসন পেয়েছিল, 77টা বিজেপি আর একটা নওশাদ ভাঙড়ে, 78টা তাদের বিরুদ্ধে গিয়েছিল আর 213টা তারা পেয়েছিল। 2টো পেন্ডিং ছিল আপনারা জানেন, শামশেরগঞ্জ আর জঙ্গিপুর, কারণ সেখানকার প্রার্থী ভোট চলাকালীন বামফ্রন্টের 2জন প্রার্থীর মৃত্যু ঘটেছিল, তাই ডিউ টাইমে যে পোল টাইমে ভোটটা হয়নি, পরবর্তীকালে হয়েছিল। তাহলে সেখানে যখন 213 পেয়েছে, তারপরে বিজেপির এমএলএদের নিয়েছে, কাউকে আইসিডিএস এর চেয়ারম্যান করে দেওয়া, কাউকে পাবলিক অ্যাকাউন্ট কমিটির সুমন কাঞ্জিলালকে পাবলিক অ্যাকাউন্ট কমিটির, কখনো কৃষ্ণ রায়গঞ্জের বিধায়ককে এনে সেখানে পদ দেওয়া। আর এখানে যারা তৃণমূলকে দুহাত তুলে ভারতবর্ষের স্বাধীনতার পর সংসদীয় রাজনীতির পর যেটা সব থেকে বেশি 2021 সালে 22-এর মধ্যে 2টো ভারতীয় জনতা পার্টি, মুর্শিদাবাদ 64। বেশ, আপনি মূল কথা বলছেন যে একদল পেয়েছে একদল পায়নি, কিন্তু এখান থেকে দেখুন দলবিরোধী কাজের অভিযোগে দল থেকে সাসপেন্ড হওয়াটা, আমি বলছি এতদিনে নিশ্চয়ই হুমায়ুন কবির আপনার অভ্যেস হয়ে গেছে। তার কারণ 2015 সালের 25শে ফেব্রুয়ারি যেদিন এর আগের দফায় তৃণমূল থেকে আপনাকে সাসপেন্ড করা হয়েছিল, সেদিনও আমি দেখছিলাম ঘটনাচক্রে এই ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে আপনি যোগ দিয়েছিলেন। সরাসরি সেবার মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনি আক্রমণ করেছিলেন, একদম সরাসরি। আমি বলছি 10 বছর আগে আমারও বয়স কম ছিল, আপনারও বয়স কম ছিল, দেখুন ভালো লাগবে। এখন তিনার স্বাদ হয়েছে ভাইপুকে রাজা বানাবে, পশ্চিমবাংলার মানুষ কিন্তু সেই স্বাদ পূর্ণ করবে না। স্বয়ং দলনেত্রীর ভাইপোকে জড়িয়ে কথা বলছেন, এটা তো তৃণমূল কংগ্রেসে বিদ্রোহ হিসেবেই দেখা হবে। দেখুন, আমি কথা বলেছি, নিশ্চয়ই বলেছি, তার জন্য আমার কাছে নিশ্চয়ই কিছু তথ্য রয়েছে কেন বলেছি। এই সুতীক্ষ্ণ আক্রমণের পরও হুমায়ুন, এরপরে কিছুদিন আগে, কয়েক মাস আগে আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশ মন্ত্রী করা হোক এই দাবি প্রকাশ্যে এবং এবিপি আনন্দের কাছে তুলেছিলেন। উপমুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী করা হোক আপনারই দাবি ছিল। 10 বছরে মানে আমি তো অনেকটা পাল্টেছি, আপনি অনেকটা পাল্টেছেন। আপনাকে বলি, হ্যাঁ, সেটা কেন বলেছিলাম আপনাকে একটু ভেঙে বলি, বাংলার মানুষ শুনুক, আপনিও শুনুন, আপনার চ্যানেলে এটা নিশ্চয়ই আবার রিপিট করে শোনাবেন। সেটা আমার মনে হয়েছিল যে মুখ্যমন্ত্রী বেশি অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে 6টা-7টা দপ্তর চালাচ্ছেন, পুলিশ মন্ত্রী তিনার হাতে, স্বাস্থ্যমন্ত্রী তিনার হাতে, ল্যান্ড মন্ত্রী তিনার, পরিকল্পনা উন্নয়ন তিনার, আরও সারা 6-7টা দপ্তর চালাচ্ছেন। এখানে মুর্শিদাবাদের যে পুলিশ প্রশাসন উনি চালাচ্ছেন, যিনি পুলিশ মন্ত্রী হিসেবে, এখানকার ওসি, আইসি, এসপি, অ্যাডিশনাল এসপি, এসডিপিও, যে সমস্ত ট্যাকচার
অধিকাংশটাই তিনি বামফ্রন্টের আমলে থেকে, যেটা পুলিশের প্রতি আমাদের যে ঘৃণা জন্মেছিল, সেখানে আমাদেরকে ডবল LCS এর মোকাবেলা করতে হতো। আমি দীর্ঘ 30 বছর 1982 থেকে 2012 সাল কংগ্রেস করেছি। তখন আমরা বিভিন্ন পর্যায়ে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, পরিশেষে MLA হয়েছি, কিন্তু আমাদেরকে রক্তচক্ষু সহ্য করে পুলিশের LCS আর OC আর CPM পার্টির LCS লোকাল কমিটির সম্পাদক, এদের মোকাবেলা করে করতে হয়েছে। সেই সময় যা পুলিশের অত্যাচার বা আমরা যা বিরোধী হিসেবে যে প্যাসেজ পেয়েছি, যে পরিধিতে আমরা রাজনীতি করতে পেরেছি, বা যে থানাকে আমরা কোনো কারণে থানা মানুষের উপরে অত্যাচার করলে, কারো বিরোধিতা করলে, কাউকে মিথ্যা মামলায় ফাঁসালে, এমন একটা ঘটনা আপনাকে বলি। 5/11/2005 দিল্লি থেকে অধীর চৌধুরীকে 82 সাউথ এভিনিউ থেকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়েছিল। আমরা তখন, আপনাদের চ্যানেলটা স্টার আনন্দ ছিল, ABP আনন্দ ছিল না। আমি দিল্লি থেকে যখন ফ্লাইটে ল্যান্ড করে দমদমে, তখন আমরা আপনাদের স্টার আনন্দের ক্যামেরার সঙ্গে সঙ্গে গোটা এয়ারপোর্ট থেকে বহরমপুর থানা অবধি অধীর চৌধুরীর, একদম আমার মনে আছে, তখন SP ছিলেন নীরাজ কুমার সিং, থানার লকআপে ঢুকেছিল। সারা রাত্রি আমরা বহরমপুর থানাকে ঘিরে রেখেছিলাম। পরের দিন সকালবেলায় যখন ওখানে বহরমপুর কোর্টে পাঠানো হলো, তারপরে যখন তাকে জেল কাস্টডিতে পাঠানো হলো, তার 2 দিন পরে প্রণব মুখার্জি ডিফেন্স মিনিস্টার, তিনি কংগ্রেস পার্টি অফিসে এসেছিলেন। আমি এবং সাউনি সিংহ রায় এই দুজন তখন বলেছিলাম প্রণববাবুকে যে আপনাকে একবার জেলখানায় গিয়ে অধীরবাবুকে দেখা করতে হবে। আমাকে এমন জোরে ধমক দিয়েছিলেন প্রণববাবু, বলল তুই এই কথা উড্র কর। আমি একজন কয়েদিকে দেখা করতে যাব, প্রণব মুখার্জি, প্রয়োজনে আমি জঙ্গিপুরের সাংসদ থেকে রিজাইন করে দেব, কিন্তু আমি অধীর চৌধুরীকে জেল কাস্টডিতে দেখা করতে যাব না। সেসব ইতি হয়ে গেছে। কিন্তু আজকে হুমায়ুন একটু দর্শকদের বলে দিই, সেটা হচ্ছে ওই যে পার্টি অফিসের কথা আপনি বলছিলেন, সেই পার্টি অফিস থেকে ঢিল ছোঁড়া দূরত্বে এই কোর্ট লকআপ ছিল। কিন্তু আমি আপনার কাছে আসবো, সেটা হচ্ছে যে সময়, আবার বলছি, তৃণমূল থেকে শেষবার আপনি সাসপেন্ডেড হয়েছিলেন, তখন আপনি বলেছিলেন এই অনুষ্ঠানেই বসে যে আপনাকে খুন করা হতে পারে। একেবারে পরিষ্কার 27শে ফেব্রুয়ারি আনন্দবাজার পত্রিকায় বিরাট করে সেই খবর বেরিয়েছিল যে আপনি নিরাপত্তা কর্মীদের প্রত্যাহার করা হয়েছিল এবং আপনাকে খুন করা হতে পারে, মিথ্যা মামলায় ফাঁসানো হতে পারে। আমি বলছি এই অনুষ্ঠানে আপনি বলেছিলেন, কিন্তু আমি বলছি এবার সাসপেন্ড হয়েও আপনি আরেক ধাপ এগিয়ে গেছেন। আপনি বলছেন মুখ্যমন্ত্রী কাউকে দিয়ে আপনাকে খুন করিয়ে দিতে পারে। আমি বলছি কিসের ভিত্তিতে হুমায়ুন এত বড় অভিযোগ করছেন? নিশ্চয় করব, কারণ মুখ্যমন্ত্রীর কাছে আমি যেদিন 12/11/2012 কংগ্রেস দলের বিধায়ক হিসাবে, সত্য রেজিনগরের বিধায়ক হিসাবে ওনার চেম্বারে, রাইটার্সের চেম্বারে গেছিলাম, এনটি চেম্বারে গৌতম সন্ন্যাল সাহেবের উপস্থিতিতে, আমি সেদিন ওনাকে মন্ত্রীও চাইনি, কোনো কিছু চাইনি, শুধু অধীর চৌধুরীর সঙ্গ ছাড়ার জন্য। অধীর চৌধুরীর যে প্রিভিয়াস, তার যে ক্যারেক্টার, 1982 সাল থেকে অধীর চৌধুরী যেভাবে এই মুর্শিদাবাদ জেলার মানুষকে খুন করে সে নেতা হয়েছে, আমি বলছি হুমায়ুন, সেই জন্যই কিন্তু আপনি পুরস্কৃত হয়েছিলেন, আপনি রাজ্যের মন্ত্রী হয়েছিলেন, যে অধীর চৌধুরী থেকে ছেড়ে তৃণমূলে গেছিলেন বলে। ইউ হ্যাভ বিন রিওয়ার্ডেড অলসো। আমার মনে হয় তাই, কিন্তু আমি মুখ্যমন্ত্রীর কাছে বলিনি, পুরস্কার চাইনি। তিনি মনে করেছিলেন তাই আমাকে সেদিনকে মন্ত্রী করেছিলেন। আমি শুধু চেয়েছিলাম আমার সিকিউরিটির দরকার, কারণ অধীর চৌধুরী 30টা মানুষকে খুন করে আজকে মুর্শিদাবাদের নেতা, বহরমপুরের সাংসদ, লোকসভায় তিনি UPA 1, UPA 2 আপনি এটা আজ সকালেও বলেছেন। অধীর চৌধুরীর প্রতিক্রিয়াও পেলে নিঃসন্দেহে দর্শকদের দেখাবো। কিন্তু আপনি আজ বলেছেন যে আপনার নতুন দলের নাম ঠিক হয়ে গেছে, লোগো ঠিক হয়ে গেছে, দল পরিচালনার জন্য হুমায়ুন 31 জনের কমিটি অবধি আপনার ঠিক করা আছে। আজ সাসপেন্ড হওয়ার আগে আপনি এত কিছু ঠিক করে ফেলেছেন, মানে আপনি নিজেই সাসপেন্ড হতে চাইছিলেন আমি যদি বলি। বরঞ্চ হুমায়ুন, আমি তো বলবো যে দলের মধ্যে থেকে আপনি নতুন দলের এই যাবতীয় প্রস্তুতি নিয়ে কার্যত তৃণমূল বিরোধী কাজই করছিলেন। তার কারণ সাসপেন্ড হওয়ার সঙ্গে সঙ্গে যদি আপনার নতুন দলের নাম ঠিক হয়ে থাকে, লোগো ঠিক হয়ে থাকে, দল পরিচালনার জন্য 31 জন মানুষকে আপনি ঠিক করে রাখেন, তাহলে তো তৃণমূলে আজ সকালে সাসপেন্ড হওয়া অবধি আপনি তৃণমূলেই ছিলেন, তাহলে তো সেটা দলবিরোধী কাজই হলো, মানবেন? হ্যাঁ, তো তৃণমূলের
তৃণমূলের রাজ্য নেতৃত্বরা আমাকে তৃণমূলের বিধায়ক হিসাবে যদি কোনো গুরুত্ব না দেয়, আমার তৃণমূলের ব্লক সভাপতিকে দিয়ে আমার বিরুদ্ধে কুশপুত্তলিকা পোড়ায়, তৃণমূলের একজন ব্লক সভাপতিকে দিয়ে পুলিশের মদতে, ভরতপুর থানার মদতে, কাঁদির আইসি মৃণাল সিনহার মদতে যদি পদে পদে আমার লোকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়, তাহলে আমি তো নিশ্চয়ই ওনার, যেমন আমাকে আজকে সাসপেন্ড করেছে 11টা কি 11:30, কিন্তু তার আগে কাল সন্ধ্যায় চিত্রনাট্য নেতৃত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। সার্কিট হাউসে বসে আকরুজ্জামানকে পাঠানো হয়েছে ফয়াদ হাকিমের কাছে এবং নিয়ামত শেখকে বলা হয়েছে যে তোমাকে সকালে মিটিংয়ে তাহলে আপনি বলুন, আপনার মূল উদ্দেশ্য বাবরি মসজিদ নয়, বাবরি মসজিদ আসলে একটা অ্যালিবাই। আপনি ভোটের আগে অ্যাকচুয়ালি তৃণমূলকে ধাক্কা দিতে চেয়েছিলেন, তৃণমূলকে ভাঙতে চেয়েছিলেন। এটাই আমার টার্গেট, যে তৃণমূল এত অহংকার করছে, মানুষের ভোট নিয়ে তাদের সঙ্গে প্রতারণা করছে, মিথ্যাচার করছে, তুলাবাজদের বেশি গুরুত্ব দিচ্ছে, যারা অর্থ তুলে দিতে পারছে তাদেরকে নেতা বানাচ্ছে। আমার এখানে একজনকে নেতা করেছে, সে পঞ্চায়েত ভোটে দাঁড়িয়েছিল, সে পঞ্চায়েত ভোটে দাঁড়িয়ে বিডিও অফিসের পাশেই পাঠকপাড়া বুথ, সন্দীপ ঘোষ তার নাম, 307 ভোটে সে হেরেছিল বিজেপির কাছে। বিজেপি এখনো সেই বুথে মেম্বার, এবং তার স্ত্রী বনশ্রী ঘোষ অন্য জায়গার ভোটে জেলা পরিষদের মেম্বার। তাকে আমি সুমিত রায়কে 11ই আগস্ট, অভিষেককে, বক্সিদাকে বলার পরেও তাকে এখানে আমার নেতা বানিয়ে দিচ্ছে। আচ্ছা, বেশ, আপনার প্রস্তুতি এতটা যে আপনি আজকে ঘোষণা করেছেন যে 294টা পশ্চিমবঙ্গের আসনের মধ্যে হুমায়ুন আপনি 135টাতে প্রার্থী দেবেন, কিন্তু এটা কি একা দেবেন, সেটা সম্ভব নাকি এই রাজ্যের অন্য কোনো বিরোধী দলের সঙ্গে আপনি কথা বলেছেন বা ইতিমধ্যে কথা বলে রেখেছেন? অনেকে বলছেন যে মালদা মুর্শিদাবাদকে কেন্দ্র করে আপনি আসলে একটা তৃণমূল বিরোধী জোট তৈরির পরিকল্পনা করছেন, সত্যি? যারা বলেছে বা অ্যাজাম্পশন করেছে, কিছুটা সত্যি, কিছুটা ঠিক, আর কিছুটা বেঠিক হতে পারে। আমি এটুকু আপনাকে বলছি যে আমি যখন একটা দল করব, আমি বিজেপির বিরুদ্ধেও ইলেকশনে নামব এবং তৃণমূলের বিরুদ্ধেও নামব। তৃণমূলের 15 বছরের শাসনকালে তাদের কোথায় দুর্বলতা, কোথায় তাদের ঘাটতি, সেসব মানুষের কাছে তুলে ধরব। পাশাপাশি বিজেপি সাম্প্রদায়িক দল, ভারতবর্ষ চালাচ্ছে, তারা মহারাষ্ট্র চালাচ্ছে, রাজস্থান চালাচ্ছে, ছত্তিশগড় চালাচ্ছে, মধ্যপ্রদেশ চালাচ্ছে, ইউপি চালাচ্ছে, লাস্ট উড়িষ্যা চালাচ্ছে, আসাম চালাচ্ছে। বাংলা তারা এলো কি গেল আমার তাতে কিছু যায় আসে না। আমার দায়বদ্ধতা নাই যে শুধু বিজেপিকে আটকানোর জন্য আমাকে মুসলমানদেরকে শুধু মমতা ব্যানার্জি ব্যবহার করবে। আপনি বলছেন বাংলায় বিজেপি এলেও আপনার কিছু যায় আসে না, মানে আশাতে আপনার কোনো আপত্তি নেই? আপনি ওটাই যায় আসে না, তারা ভারতবর্ষ চালাচ্ছে, তারা ভারতবর্ষ চালাচ্ছে। আগেই বললাম কতগুলি রাজ্য চালাচ্ছে, তা সেখানেও মুসলমানরা বসবাস করছে। তা বাংলার 37% মুসলমান, বিজেপি এলো না মমতা ব্যানার্জি বিজেপি মার্কা মুখ্যমন্ত্রী থাকলো, আবার তার প্রমোশন হলো, আমার কিছু যায় আসে না। যে কারণে আপনি বলেছেন যে ডিরেক্ট বিজেপির মুখ্যমন্ত্রী হলেও আপনি তাকে ওয়েলকাম করবেন। নিশ্চয়, সাংবিধানিকভাবে আমি বিরোধী আসনে বসবো। আমাকে যদি মানুষ ভোট দিয়ে আমার 135-এর মধ্যে যদি 30টা জিতি, 35টা জিতি, 20টা জিতি, আমি জিতবো, আপনাকে গ্যারেন্টি দিচ্ছি। রেজিনগর 70-তে ওদের প্রার্থী মমতা ব্যানার্জির প্রতীকের প্রার্থীকে 30,000 ভোটের যদি না হারাতে পারি, সেই দিন আপনার সঙ্গে আমার কথা হবে, কাউন্টিংয়ের দিনে আপনার কথা হবে। চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম। মমতা ব্যানার্জি নিজে হেরেছে নন্দীগ্রামে, দিয়ে আবার মুখ্যমন্ত্রী হয়েছে। আর আমি আজকে বলছি মমতা ব্যানার্জির প্রতীকে যারা 22টা আসনে লড়বে, এই 22টাতে 20 আছে, 2 বিজেপি আছে। মুর্শিদাবাদ জেলায় এদেরকে 0টা এনে দিব বাঁ দিকে। আর এর অর্থ একটাই, বিজেপির আসন বাড়বে, আপনি যে ফর্মুলার কথা বলছেন, যে পরিকল্পনা নিয়েছেন। কিন্তু আমার বক্তব্য, আপনি বিজেপি সম্পর্কেও সাম্প্রদায়িক দলটা ব্যবহার করলেন, একাধিকবার সাম্প্রদায়িক শব্দটা বললেন। আপনার সেই বিতর্কিত বক্তব্য যে 70% আর 30% ভাগীরথীতে কেটে ভাসিয়ে দেবো, তো এরপরে তো রাজ্যের অধিকাংশ মানুষ মনে করে যে হুমায়ুন কবির একজন সাম্প্রদায়িক রাজনীতিবিদ, সাম্প্রদায়িক ব্যক্তিত্ব। আমি একবার আপনার অবশ্যই উত্তরে আসবো, কিন্তু তার আগে কি বলেছিলেন আপনি, যে নিয়ে এখনো স্টুডিও উত্তপ্ত হয়, দেখাবো। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব, শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেবো। এখানে তোমরা হাতির 5 পা দেখেছো, কিন্তু যদি ভেবে থাকো
যে 30% লোক মুর্শিদাবাদ জেলায় আর আমরা 70%। হুমায়ুন, আমি 1 মে 2024 সন্ধ্যা 7টার সময় শক্তিপুর গ্রাউন্ডে এই বক্তৃতাটা রেখেছিলাম। ওই দিন ঘটনাক্রমে রাজ্যের মুখ্যমন্ত্রী বড়ুয়া একটা জনসভায় এসেছিলেন। আমাকে 4:50 হেলিপ্যাডে ওঠার আগে আমাকে বলেছিলেন যে ইউসুফকে জিতাতে হবে এবং আবু তাহেরকে জিতাতে হবে, তারা হাঁটতে বসেছে। তাই আমি মুখ্যমন্ত্রীর কথা রাখতে গিয়ে আগের দিন 30 এপ্রিল বেলা 2টোর সময় শক্তিপুর এই যে আমাদের সিদ্দিকুল্লাহ চৌধুরীর দপ্তর প্রতাপ সংঘ লাইব্রেরির মাঠ থেকে শক্তিপুর থানার 50 মিটারের দূরে প্রতাপ সংঘ লাইব্রেরি মাঠ, সেই মাঠ থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি বলেছিল আমাকে টার্গেট করে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে দাঙ্গাবাজ মুখ্যমন্ত্রী আখ্যা দিয়েছিল, আর আমাকে টার্গেট করে বলেছিল বীরভূম মুর্শিদাবাদের 26টা ব্লক, তারপরে নদিয়ার কিছু এলাকা থেকে মাত্র 25,000 লোক একটা করে প্রতাপ সংঘ মাঠ থেকে যদি আমাকে বলে মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে যদি যোগীজি আমাকে বলে মুসলমানদেরকে উল্টো করে টাঙিয়ে 7 পীড়া শায়েস্তা করে দেওয়ার ঘোষণা করে, আমি একবার না 100 বার মুর্শিদাবাদে দাঁড়িয়ে তার কাউন্টার করতে গিয়ে একথা বলবো। একবার। হ্যাঁ, কিন্তু এটা তো অ্যাকচুয়ালি কাটাকাটির রাজনীতি। আমি আপনাকে বলছি যে এটা তো তার মানে আপনার উদ্দেশ্য যাই থাক, আপনি কোট আনকোট বলছেন মুখ্যমন্ত্রীর কথা রাখতে গিয়ে, যোগী আদিত্যনাথের জবাব দিতে গিয়ে, আমি সব বুঝলাম, কিন্তু সাম্প্রদায়িক মেরুকরণ করেছিলেন ভোটের রাজনীতির জন্য, ভোটে জেতার জন্য খুনোখুনির রাজনীতিকে স্বাগত জানিয়েছিলেন এ রাজ্যে। তৃণমূলের শোনেন আমি বলি, নিশ্চয়ই 1996 সালে নবগ্রামের বিধায়ক হয়েছিল 20,000 ভোটে অধীর রঞ্জন চৌধুরী। তারপরে বারবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় 96 সালে এখানে লড়তে এসে এই বহরমপুরে ননীগোপাল ভট্টাচার্য মারা যাওয়ার পর উনি কংগ্রেসের প্রার্থী হয়েছিল, প্রমথেশ মুখার্জি এমপি ছিল, তিনিও কিছুদিন আগে প্রয়াত হয়েছেন। এই সিদ্ধার্থ শঙ্কর রায় 96 সালে কংগ্রেসের টিকিটে মমতা ব্যানার্জির প্রার্থী হিসাবে এখানে লড়তে এসেছিল। ঘটনাক্রমে তিনি এবং তিনার স্ত্রী মায়া রায় দুজনেই আমার বাড়িতে লাঞ্চ করেছিল এবং তিনি 49,000 ভোটে হেরে গিয়েছিল। 98 আর একজন প্রয়াত নেতা অধ্যাপক প্রদীপ মজুমদার 1,87,000 ভোটে হেরে গিয়েছিল প্রমথেশ বাবুর কাছে। তারপরে 96-এ এমএলএ হওয়া অধীর চৌধুরীকে অতীশবাবুকে বলে আমি বহরমপুরে প্রার্থী করতে বলেছিলাম। অতীশবাবু আমাকে বললো যেখানে 1,87,000 ভোটে প্রদীপ মজুমদার সব হলো, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এই বক্তব্য যে হুমায়ুন কবির রেখেছে, সেই হুমায়ুন কবির আজকে বলছেন যে আপনার নতুন দল হবে সেকুলার, ধর্মনিরপেক্ষ। তো এটা কি মানুষ বিশ্বাস করবেন, যিনি এই বক্তব্য রেখেছিলেন ওই 70-30-এর? বিশ্বাস করবে কিনা সেটা সময় কথা বলবে। আমি তো আজ পর্যন্ত মুখে বলেছি পলিটিক্যালি আমার প্রার্থীদের জিতানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা রাখতে গিয়ে আমি বলেছি, সেটা ফলেও কাজ করেছে, আমার বক্তব্যতেও কাজ করেছে। কারণ না, আমি বলছি আপনি মুখে বলেছেন, আমি আশ্বস্ত হলাম না, আপনি কি কাজে করার কথাও ভেবেছিলেন? মোটেই না, মোটেই না। আমি কাজে আজ পর্যন্ত কোনো পিঁপড়ি মারার পক্ষেও না, আমি কাউকে খুন করার পক্ষেও না। যে অধীর চৌধুরী 30 জন খুন করে সে লোকসভার দলনেতা হয়, আমি মুসলমান হওয়ার জন্য পিঁপড়ি না মেরেও আমার নামে সাম্প্রদায়িক আখ্যা দেওয়া হচ্ছে। আমি এখানে আমাদের জাতির লোকরা ওখানে নুপুর শর্মা নবী সাহেবকে আক্রমণ করে, এখানে আজকে যে শামশেরগঞ্জের আইসি আছে সুব্রত ঘোষ। আপনাকে একবার থামালাম, খুব ইন্টারেস্টিং, আপনি 3বার এই ইন্টারভিউতে বললেন যে 30 জন মানুষ মেরে অধীর চৌধুরী নেতা। আমি বলছি যে আপনি বললেন যে তৃণমূলকে হটাতে হবে। আমি বলছি সেই স্বার্থে মুর্শিদাবাদে অধীর চৌধুরীর দল কংগ্রেসের হাত ধরতে পারেন আপনি? সম্ভাবনা খুব ক্ষীণ। আমাকে যদি রাহুল গান্ধী অনুমতি দেয় বা আমার সঙ্গে সিট শেয়ারিংয়ে রাজি হয় তাহলে আমি পারবো, কারণ রিমোট কন্ট্রোলটা অধীরবাবুর হাতে নেই। অধীরবাবু যে অধীরবাবু আচ্ছা বেশ, আমি কয়েকটা অপশান দিই। মিম, নওশাদ সিদ্দিকীর দল, তাদের সঙ্গে বোঝাপড়ার কথা ভাবছেন? কারণ আজকে আপনার এনসিপির প্রফুল প্যাটেলের সঙ্গে বোধহয় কথা হয়েছে, আর কার সঙ্গে কথা হলো? অলরেডি আমার সঙ্গে সেলিম সাহেবের কথা হয়েছে। সেলিম সাহেব আমাকে ডাইরেক্ট অ্যাপ্রোচ করেছে, যদি আমার সেকুলার পার্টি হয় সেক্ষেত্রে যদি আমি নির্বাচনে অংশগ্রহণ করি ওনারা আমার সঙ্গে জোট করতে আগ্রহী হয়েছে। আমি সেলিম সাহেবকে বলেছি ওয়েট করুন, 22 তারিখ আসতে দিন, তারপরে
আমি নিশ্চয়ই আপনাদের সঙ্গে দেখা করব, কথা বলবো, কারণ রাজনীতিতে কেউ অচ্ছুত না। আমি চিরদিন। মোহাম্মদ সেলিম আপনাকে ফোন করেছিলেন না আপনি মোহাম্মদ সেলিমকে ফোন করেছিলেন? কাছে 27টা মোহাম্মদ সেলিমকে আমাকে একজন ফোনে ধরিয়ে দিয়েছিল, আমি ফোন করিনি। আচ্ছা। আর একজন বহরমপুরের কেউ সিপিএম এর নেতা না সে কি জানি না, আমাকে হঠাৎ করে গাড়িতে চেপেছি আমার ফ্ল্যাট থেকে। আমি তখন অলরেডি সাংবাদিকদের কাছে সমস্তভাবে প্রচার হয়ে গেছে যে আমি বহিষ্কৃত। তারপরে পরেই একটা ছেলে ফোন নিয়ে এসে আমাকে ফোন দিল যে সেলিম সাহেব আপনার সঙ্গে কথা বলবে। আমি তেনার সঙ্গে সৌজন্য কথা বলেছি। অলরেডি মিমের তরফ থেকেও আমার কাছে অ্যাপ্রোচ এসছে, মিমের তরফ থেকেও অ্যাপ্রোচ এসছে। এখনও নওশাদদের আইএসএফ এর একজন আমাকে ফোন করেছে। আমি আগেই বলেছি আইএসএফে যাব না, কংগ্রেসে যাব না, বিজেপিতে যাব না। আমি নতুন দল খুলব, মানুষের কাছে নতুনভাবে মানুষের কাছে ভোট চাইব, ভোট ভিক্ষা চাইব। মানুষ যদি মনে করে। আমি বলছি মিমের যে ফোনটার কথা আপনি বলছেন সেটা কি পশ্চিমবঙ্গের কোনো প্রান্ত থেকে এসছে না হায়দ্রাবাদ থেকে এসছে ওয়াইসির কাছ থেকে? একদম হায়দ্রাবাদ থেকে। হায়দ্রাবাদে আমার একজন ভাইপু থাকে, আমার গ্রামেই বাড়ি। তার ছেলে সে গ্র্যাজুয়েশন করেছে, সে আকবর ওয়াইসির সঙ্গে তার ভালো রিলেশন, সে আমার সঙ্গে কথা বলিয়ে দিয়েছে। উনি আমার সঙ্গে বসতে চান। আমি বলেছি পরে ভাববো। আচ্ছা, আমার পরের প্রশ্ন 6 তারিখ। আপনি নিশ্চয়ই জানেন যে এই 6 তারিখ ভারতবর্ষের 6ই ডিসেম্বর অত্যন্ত একটা স্পর্শকাতর দিন। তো এইখানে রাজ্যপাল আপনি জানবেন যে ইতিমধ্যেই রাজ্য সরকারকে পরামর্শ দিয়েছেন যে প্রিভেন্টিভ অ্যারেস্ট প্রয়োজনে আপনাকে প্রিভেন্টিভ অ্যারেস্ট করার পরামর্শ দিয়েছেন রাজ্যপাল রাজ্য সরকারকে। আপনি কালকে প্রশ্ন তুলেছেন, আমি দেখেছি যে রাজ্যপাল সাংবিধানিক পদে থেকে এটা করতে পারেন কিনা, ভিন্ন প্রশ্ন। কিন্তু ধরুন এই 6 তারিখ আপনার প্রস্তাবিত বাবরি মসজিদের শিলান্যাসের দিন পুলিশ যদি আপনাকে গ্রেফতার করে, আপনি কি কোনো মিছিল বা কোনো সমাবেশ করার কথা ভাবছেন এই শিলান্যাসের দিন? আমি শিলান্যাসের দিন আমার নিজের ধারণা আপনাকে অন ক্যামেরায় বলছি, একদম উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং সুন্দরবন এলাকা থেকে শুরু করে, সাঁতরাগাছি থেকে শুরু করে, হুগলি থেকে শুরু করে, তারকেশ্বর থেকে শুরু করে, উলবেড়িয়া থেকে শুরু করে, ভাঙড় থেকে শুরু করে, বিভিন্ন নদিয়ার বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে, মুর্শিদাবাদের 26টা ব্লক, 8টা টাউন থেকে শুরু করে, মালদা থেকে শুরু করে, উত্তর দিনাজপুর থেকে শুরু করে, আজকেও কুচবিহার থেকে 4-5টা ফোন এসছে। আমি তাদের ব্যস্ত থাকার জন্য বলেছি কালকে কথা বলবো। একদম মেকলিগঞ্জ থেকে শুরু করে গোটা বাংলার মুসলমান ভাইরা, ইমানদার ভাইরা আগামী দিন শনিবার বেলা 12টার মধ্যে আমার যে ভিত্তি স্থাপন স্থলে পৌঁছাবে। আমি 2 ঘন্টার কোরআনের তেলাওয়াত এর মাধ্যমে, 2 জন সৌদি আরব থেকে অলরেডি গুজরাটে নেমেছে, গুজরাট থেকে তারা কালকে কলকাতায় নামবে, এয়ারপোর্ট থেকে তাদের হোটেলে রাখবো, তারপরে পরশুদিন সকালবেলায় তাদের গাড়িতে করে এই ইন্টারেস্টিং এখানেও গুজরাট। আমি বলছি কিন্তু জোকস অ্যাপার্ট, আমার আপনার কাছে আরেকটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে আপনি জানেন কিনা জানি না, এই শিলান্যাস বন্ধ করার জন্য কলকাতা হাইকোর্টে কিন্তু একটা মামলা হয়েছে। আমি জানি না আগামীকাল তার শুনানি হবে কিনা, হয়তো হয়েও যেতে পারে। আমি বলছি আপনি জানেন যে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানো হচ্ছে, এই উদ্যোগকে এখানে বন্ধ করা হোক। হ্যাঁ, আপনার প্রতিক্রিয়া শোনেন। হ্যাঁ শোনেন, যে মামলা করেছে তার নাম আব্দুল সেলিম। সে ডাক্তার না, সে প্রথমেই ফট, সে ডাক্তার নাম দিয়ে তার জয়নগরে বাড়ি, সে মামলা ফাইল করেছে। তার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড দেখুন, সে মামলাটা করেছে ঘটনাক্রমে সব্যসাচী চট্টোপাধ্যায়। কিন্তু তিনি ডাক্তার না হন, অন্য কিছু হন, কিছুই না হন, ভারতবর্ষের যে কোনো নাগরিক মামলা তো করতেই পারেন, তার আইনি অধিকার আছে। হ্যাঁ, করেছে, তা নিয়ে কি আছে? জাস্টিসরা যা সিদ্ধান্ত নেবেন, যদি জাস্টিসরা কাল হিয়ারিং করার পর যদি বলেন স্টে করে দিতে, আমি স্টে হয়ে যাবে। যদি সেটা স্টে না হয় তাহলে আমি শিলান্যাস করব। যদি স্টে হয়ে যায় আমার লয়াররাও দাঁড়াবে, সেখানে আমি 10 জন লয়ারকে অ্যাপয়েন্ট করেছি। আমি কালকে গিয়েছিলাম কলকাতা শুধুমাত্র লয়ার অ্যাপয়েন্টমেন্ট করার জন্য। আমি বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আমি বলছি আপনি 10 জন আইনজীবীকে রিক্রুট করেছেন মানে এই কাজে। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে কি বলছিলেন? আমি বাক্যটা শেষ হলো না। বিকাশ, আমি শুনেছি যে মামলা করেছে
তারা নাকি এই সব্যসাচী চট্টোপাধ্যায় এবং আরো একজন সাইদ হোসেন তিনি মামলাটা ফাইল করেছেন। আমি মামলার বিপটা দেখেছি, ডিটটা দেখেছি। তো সেই মামলার হয়ে তারা লড়বে। আমার হয়েও 10 জন আইনজীবী কাল হাইকোর্টে যদি হিয়ারিং হয় তাহলে তার জন্য তারা লড়বে। যা জাস্টিসরা সিদ্ধান্ত নেবে আমি মাথা পেতে নেব। আমি আইনকে সম্মান জানাবো এবং ল অ্যান্ড অর্ডার কোনো মতেই মুর্শিদাবাদে ভঙ্গ হবে না। আমার দ্বারা কোনো রকম কোনো দাঙ্গা হবে না, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। বেশ, আপনি আমরা প্রায় 45 মিনিট কথা বলছি, আপনার কাছে আমি 3 মিনিট সময় চাইছি। তার কারণ এতটা আপনি সরকার পক্ষকে, শাসক দলকে আক্রমণ করলেন। আমার পরের বক্তা বৈশ্যানর চট্টোপাধ্যায় আমার মনে হয় খুব সঙ্গত কারণে তার জবাব দেওয়ার অধিকার আছে। তারপরে যদি আপনার কোনো প্রেক্ষিতে আপনি কিছু বলতে চান, সেই জন্য আমি 3 মিনিট আপনাকে একটু লাইভে থাকুন। বৈশ্যানর চট্টোপাধ্যায়ের সময় শুরু এখন। আমি সাধারণত প্রশ্নবাণে বৈশ্যানরদাকে ভরিয়ে দিই, কিন্তু আজকে যে প্রশ্নবাণ 45 মিনিট ধরে যে বাক্যবাণ নিক্ষেপ করলেন হুমায়ুন কবির, আমার বাড়তি প্রশ্নের কোনো প্রয়োজন দেখছি না। বৈশ্যানর চট্টোপাধ্যায়, আমি বলবো যে এতক্ষণ ধরে আপনারা ওনার সভা, এই মিটিং, ইন্টারভিউ দেখাচ্ছেন, ওনার কথা থেকে এটা পরিষ্কার যে উনি বিজেপিকে সাহায্য করার জন্য এখানে এই ধরনের পদক্ষেপ নিচ্ছেন। আমি অন্তত এটা মনে করি, আমার দলও এটা মনে করে যে আমরা যেটা, আমাদের অবস্থান স্পষ্ট। আমরা বাংলা কখনো বিভেদ সৃষ্টিকারী মন্দির মসজিদের রাজনীতিতে কাছে মানে ফাঁদে পা দেবে না। এই যে বিভাজনের রাজনীতির কথা উনি বলছেন, যে একটা জগন্নাথ মন্দির করছেন কেন? সরকারি টাকায় জগন্নাথ মন্দির করলেন কেন? আপনার কথা এখানে তো আমি কিছু বলিনি। আপনি আপনার কথা যখন বলেছেন, আপনি বলেছেন অ্যাকচুয়ালি আপনার মাঝখানে আমি কথা বলিনি, আমি কথা বলি না, আমি কথা বলি। আমরা যেরকম এখানে পুজো করি, সেমনি ঈদ পালন করি, সেমনি বড়দিন পালন করি, আমরা যাদের শিখ ভাইদের অনুষ্ঠানেও যাই, আমরা সবাইকে নিয়ে চলতে চাই। কিন্তু আপনি যেভাবে বারে বারে মিথ্যে কথা বললেন, আপনি মুখ্যমন্ত্রীর নাম নিয়ে মিথ্যে কথা বললেন, আপনি ভুলে যাবেন না যে আপনি বারবার দল চেঞ্জ করেছেন, আপনি অনেকবার অনেক দলে গেছেন। আপনার যদি কোনো নীতিবোধ বা আদর্শবোধ থাকতো তাহলে আপনি এতবার পাল্টাতেন না। আপনার নীতিবোধ আদর্শবোধ বলে কিছু জিনিস নেই, তাই কখনো এ দলে, কখনো ও দলে, কখনো সে দলে করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় 1984 সালে মিথ্যাবাদী একজন মানুষ। আবার 1998 সালে যদি অটল বিহারী বাজপেয়ীকে তার কথা বাড়িতে ডেকে নিয়ে প্রণাম করতে পারে, বিভাজনের রাজনীতির ফাঁদে পা দিয়েছেন। আবার কংগ্রেস এই যে আপনি করছেন 2001 সালে বিজেপিকে আশ্রয় দেওয়ার চেষ্টা করে, আবার অটল বিহারী সম্প্রীতি সমাজকে নষ্ট করার চেষ্টা করছে। বেশ হুমায়ুন, আমি আপনার কাছে আমি আলাদা আসবো। বৈশ্যানরদাকে আমি বাড়তি সময় দেব, উনি শেষ করলে আমি আপনার কাছে আসবো। প্ররোচনা দিচ্ছেন এবং এই সাম্প্রদায়িক প্ররোচনায় তাতে শান্তি বিঘ্নিত হবে। মানুষের মধ্যে যে ঐক্য, বাংলায় আমরা এক ছাতার তলায় রয়েছি, আমরা নানা জাতি, নানা মত, নানা পরিধান যে বলি, আমরা একসঙ্গে থাকতে চাই, বৈচিত্র্যের মধ্যে মিল। আমাদের যে বিচারধারা, সেই বিচারধারা সঙ্গে আপনার বিচারধারা 100% পার্থক্য আছে। আপনি এই ধরনের উত্তেজনাকর কথা বলছেন, এই উত্তেজনাকর কথা বলার জন্যই আপনাকে সাসপেন্ড করা হয়েছে। মা দুর্গা কোন সম্প্রদায়ের জন্য কাছে আমরা নিজেদের মাথা নত করব না। আমরা স্পষ্ট করে দিচ্ছি, মুসলমানের বাড়িতে আপনাদের উত্তেজনা করে যারা বলে তাদের কাছে আমরা মাথা নত করব না। আপনি যেটা কথাগুলো বলেছেন, মিথ্যা বলেছেন, প্ররোচনা তৈরি করছেন, এটা কখনো বরদাস্ত করা যায় না। আমরা এখানে সবাই মিলে একসাথে আছি। আপনি এটা করে আপনি চেষ্টা করছেন বিভাজনের রাজনীতি নিয়ে আসতে, এটা কখনোই মেনে নেওয়া যায় না। কোন সেনসিটিভ মানুষ আপনার কথা আপনাদের মিথ্যাচারের মুখোশ আমি খুলে দেব, কিছু করতে পারবেন না। আপনার মতো অনেকে অনেক কিছু করার চেষ্টা করেছে, কেউ কিছু করতে পারেনি। হাতি ঘোড়া বসা বলে তথ্য আপনি কি ভেবেছেন? আপনি কি ভেবেছেন যে আপনি এমন কিছু আপনি এই ধরনের মন্দির মসজিদের রাজনীতি করে আপনি ভাগাভাগি করবেন? আপনাদেরকে কেউ টাকা তুলে দেয় না বলে আপনারা এই সমস্ত মিথ্যে কথা, আজে বাজে কথা বলার আগে নিজে বুকে হাত দিয়ে বলুন, আপনাকে দল, আমাদের দল প্রার্থী করেছিল বলেই আপনি জিতেছেন। মমতা ব্যানার্জি ছাড়া আপনার 1 পয়সার মূল্য নেই। আপনাকে চ্যালেঞ্জ করে বলে গেলাম, আপনার 1 পয়সা দলের আপনি নিজেকে বড়
কেন নিজেকে ওভারঅ্যাসেস করছেন, আপনি বিজেপির পদে পৌঁছেছেন, আপনি বিজেপির এই প্ররোচনার ফলে পৌঁছে আপনি মিথ্যা কথা বলেছেন। সবাই তো মমতা ব্যানার্জির জোড়া ফুলের আদর্শে মমতা ব্যানার্জির ছবি আর মমতা ব্যানার্জির প্রতীক নিয়ে আপনি জিতেছেন। আপনি মমতা ব্যানার্জির ছবি আর প্রতীক না থাকলে মমতা ব্যানার্জির ছবি না নিয়ে বিধানসভায় গিয়ে আপনাকে দেখাবো ওইসব বলবেন না, আপনার জানা আছে, আপনার দল জানা আছে। জিতে এর আগেও আপনি একজন মুখ্যমন্ত্রীর নামে মিথ্যা কথা বলেন, আবার 26 সালে কথা বলে উত্তেজনা তৈরি করবেন, দলে আনবে না, আপনাকেও দেখাবো। আমরা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি, আমরা সবাইকে এক ছাতার তলায় রাখতে বিশ্বাস করি। বেশ বেশ আমি কেয়াকে পোডিয়ামে যেতে বলবো, তার কারণ তৃণমূল খুব স্পষ্ট অফিসিয়ালি আজকে সাংবাদিক সম্মেলন করে বলেছে পুরোটা বিজেপির গেম প্ল্যান এবং বেলডাঙ্গাকে সাম্প্রদায়িক স্পর্শকাতর হওয়া সত্ত্বেও বেছে নেওয়া আসলে বিজেপির স্বার্থে ধর্মীয় বিভাজন সৃষ্টি। কেয়া ঘোষের সময় শুরু এখন। সুমন, আমার খুব অবাক লাগলো যে আজকে হুমায়ুন কবির তার দলের একজন এখন সদ্য সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক এখন হুমায়ুন কবিরকে বৈশ্যনড্ডা তথা তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রদায়িক মনে হচ্ছে। যখন 2024 হুমায়ুন কবির তো প্রথমবার বলেননি, উনি 2024 তো বাবরি মসজিদের কথা বলেছিলেন, তখন সাসপেনশন হয়নি কেন? তখন ভোটটা বড় বালাই ছিল, তখন ইউসুফ পাঠানকে জেতানোর বালাই ছিল, তখন মুসলমান ভোটকে পোলারাইজ করার বালাই ছিল, তাই তখন হুমায়ুন কবির ভালো ছিল। আজকে হুমায়ুন কবির তার প্রয়োজন ফুরিয়েছে এবং তিনি সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের আসল কথাটা উন্মোচন করে দিচ্ছেন, মুখোশ খুলে দিচ্ছেন বলে হুমায়ুন কবির খারাপ। উনি বলছেন সাম্প্রদায়িকতা বিশ্বাস করে তৃণমূল। এই কথা শুনলে এই রাজ্যের একটা ঘোড়া না গাধাতেও হাসবে। ববি হাকিম আজকে যিনি এই সাসপেনশনের কথা বললেন, এই ববি হাকিম দাওয়াতে ইসলামের কথা বলেছেন। তিনি বলেছেন এই রাজ্যের 50% মানুষ কবে উর্দু ভাষবে, উর্দু ভাষায় কথা বলবেন, তিনি স্বপ্ন দেখছেন। খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে আমি এক সেকেন্ড সেটা হচ্ছে হুমায়ুন কবিরের মুখে বিজেপির প্রশংসা আর কেয়ার মুখে হুমায়ুনের প্রশংসা। খুব ইন্টারেস্টিং। একবারও করিনি। হুমায়ুন কবির মৌলবাদী, হুমায়ুন কবিরের কেন প্রশংসা করতে যাব? ওনার কথার মধ্যে কোথায় বিজেপিকে প্রশংসা করেছে আমাকে বলুন তো। না, উনি বলেছেন বিজেপিকে সাম্প্রদায়িক দল। আমি বলছি হুমায়ুন কবির আপনি নিজে সাম্প্রদায়িক। আপনি বাবরি মসজিদ কি বলছো? বলছেন বিজেপির মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাবেন, ওয়েলকাম করবেন। না 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 না, আমি 500 বছর আগে যে বাবর তার মন্দিরকে ভেঙে মসজিদ তৈরি করেছিল, তিনি সেই বাবরের সংস্কৃতি পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনতে চাইছেন, তিনি চূড়ান্ত সাম্প্রদায়িক। কিন্তু আমি চলে আসছি আমার দলীয় বিষয়। যে ফিরহাদ হাকিম তিনি বলেছেন আপনারা বাবরি মসজিদ ভেঙে ঠিক করেছেন, সরকার করেছেন। হুমায়ুন সাহেব আপনি বলেছেন একটু সময় দিতে হবে। 6 ডিসেম্বর বাবরি মসজিদকে ভেঙেছেন, সেখানে ডিমোলিশন করেছেন, ঠিক করেছেন না, অবিচার করেছেন, ভারতবর্ষের মুসলিমদের প্রতি আপনারা অন্যায় করেছেন। সেই অবিচার হয়েছিল রামলালার জন্মস্থানে, সেই অবিচারের কথাটা বলুন। এবং আমি বলছি না, মহামান্য সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সেটা দেখে প্রমাণ করে তারা বলেছেন হ্যাঁ এখানে রাম মন্দির হয়েছিল। আর আপনি স্বীকার করছেন জায়গা দিতে বলেছে, হুমায়ুন কবির সাহেব আপনি শুনুন, 500 বছর আগে সেখানে রামলালার জন্মস্থানের উপরে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, সেই কথা বলেছি। আর আপনি সেই সংস্কৃতি পশ্চিমবঙ্গে আনতে চাইছেন। আপনি আগে এটার উত্তর দিন, আপনি আগে উত্তর দিন। বিজেপিকে সাম্প্রদায়িক বলার আগে এক সেকেন্ড হুমায়ুন সাহেব, এক সেকেন্ড দাঁড়ান। হ্যাঁ, অতীত থেকে বর্তমানে আসি। বর্তমানে আমি সেটাই বলছি, 500 বছর আগে যে বাবরি সংস্কৃতি হয়েছিল সেটা হুমায়ুন কবির আজকে পশ্চিমবঙ্গে আনতে চাইছেন। আর তৃণমূল বলছে, হুমায়ুন কবির বলছে বিজেপি সাম্প্রদায়িক, আপনি বলছেন প্রশংসা। কোথায় প্রশংসা করেছে? উনি বোধহয় বলেছেন যে ওনার কাছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অসাম্প্রদায়িকতার মুখোশ পরে তিনি রাজ্যে চূড়ান্ত সাম্প্রদায়িক কাজকর্ম করছেন। তাহলে এই রাজ্যে প্রশংসা না, বলছেন ডিরেক্ট বিজেপির মুখ্যমন্ত্রী হলে উনি ওয়েলকাম জানাবেন। এর থেকে বড় সার্টিফিকেট হয় নাকি? উনি না জানালেও বিজেপি সরকার আসবে। হুমায়ুন সাহেব কিছু মনে করবেন না, আপনি বা আপনার বৈষ্ণবরা দাঁড়ান, উনি যদি ওয়েলকাম জানান
2026 তৃণমূল ফিনিশ, তৃণমূল সরকার চলে যাবে, বিজেপি সরকার আসবে, তো উনি স্বাগত জানাতে বাধ্য। এইটাতে কোনো রকেট সায়েন্স নেই সুমন। কিন্তু আমার মজা লাগছে একটা ব্যাপারে, যে এখানে বলা হচ্ছে কি মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের সবাই বিজেপির জুজু দেখছে। উনি বলছেন তৃণমূল, আচ্ছা এতদিন মনে হয়নি যে হুমায়ুন কবিরের প্রয়োজন সম্ভবত ফুরিয়ে গেছে, 2024-এ ইউসুফ পাঠানকে জেতানো হয়ে গেছে, এখন মনে হচ্ছে আরে উনি তো সত্যি কথাগুলো বলছেন। ভাবতে পারছেন উনি যেটা ওনার কথা অনুযায়ী যদি হুমায়ুন কবিরের কথা সত্যি হয়, উনি বলছেন যে 2024-এ ইউসুফ পাঠানকে জেতানোর জন্য যা যা করা দরকার মুর্শিদাবাদে সাসপেনশন নয়। যেদিন হুমায়ুন কবির বলেছিলেন যে সেখানকার 30% সংখ্যালঘু হিন্দুকে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবেন, কেন সেদিন সাসপেন্ড হয়নি? উনি তখন বিধায়ক এবং সংবিধানকে শপথ নেওয়া বিধায়ক, তখন কেন সংবিধান বিরোধী কাজ, শুধুমাত্র উনি ধর্মবিরোধী কাজ করেননি, ওনাকে তখন কেন সাসপেন্ড করা হয়নি? কি বলছেন গোলক বিহারী ঘোষ মন্ডল সভাপতি আপনার দলের, গোলক বিহারী ঘোষ শক্তিপুর মন্ডল সভাপতি, আমি 1 তারিখে বলার পর 2 তারিখে আমার বিরুদ্ধে এফআইআর লজ করেছিল শক্তিপুর থানা, আজও আমার বিরুদ্ধে এফআইআর চালু আছে। আমার বিরুদ্ধে কিছু করা হয়নি, এটা মিথ্যা কথা। তৃণমূল আমাকে কোনো রিয়াজ করেনি। আমি কলকাতায় আরজি করের ঘটনা নিয়ে ডাক্তাররা যখন পরিষেবা না দিয়ে স্ট্রাইক করে বেড়াচ্ছে, কলকাতায় ডাক্তারদের বিরুদ্ধে বলাতে বহরমপুর থানায় আমার বিরুদ্ধে এফআইআর হয়েছে। কে বলেছে আমাকে দোষণ করেছে, আমাকে রিয়াজ করেছে? দেখুন, বাংলা একটা কথা আছে ত্রহস্পর্শ। আমি বলছি তৃতীয় বাহুটা, ত্রিভুজের তৃতীয় বাহুটা কেন বঞ্চিত থাকবে? কলতান দাশগুপ্তকে পোডিয়ামে যাওয়ার অনুরোধ জানাবো, হুমায়ুন সঙ্গে থাকবেন। আমি বলছি যে আমি ছোটবেলায় একটা বই পড়েছিলাম, আড়ালে আছে কালীচরণ। মানে আমি বলছি কার পেছনে কে আছে, কার পরিকল্পনা আমি জানি না, কিন্তু বাবরি মসজিদ, রাম মন্দির বিতর্ক মানে হচ্ছে মেনুকরণ, একেবারে স্পষ্ট করে বলবো। আমি বলছি কলতান, তুমি জানবে যে 2জন সাংসদ থেকে 5 বছরের মধ্যে যে মেরুকরণের ম্যাজিকে 82টা সাংসদ পেয়েছিল বিজেপি, সেই মেরুকরণ যত হবে বাম কংগ্রেস আরও দুর্বল প্রান্তিক শক্তিতে পরিণত হতে পারে, এটা সম্ভাবনা। কিন্তু আমার প্রশ্নটা এখানে শেষ হয়ে যেত যদি না হুমায়ুন কবির বলতেন যে আজকে মোহাম্মদ সেলিমের সঙ্গে তার কথা হয়েছে। বামেদের অবস্থা, স্বপ্নে কেউ পোলাও রান্না করতে পারেন, আমাদের অসুবিধা নেই, যত খুশি ঘিও দিতে পারেন, কিন্তু স্বপ্নটা ভেঙে গেলে কোথায় দাঁড়াবেন সাধারণ মানুষ, সেটা আজকের দিনে খুব গুরুত্বপূর্ণ। না, উনি জেগে জেগেই বলছেন ফোনে কথা হয়েছে। হ্যাঁ, আমি বলছি ওটা স্বপ্নে পোলাওয়ে ঘি রান্না করার মতনই। স্বপ্ন থেকে জাগবেন কারা, কোন মানুষ? আজকে 1 ঘন্টার টিভি শো হয়ে গেল। এই 1 ঘন্টার টিভি শোতে এই যে মুর্শিদাবাদ আসতে পারলে, হ্যাঁ 1 ঘন্টার টিভি শোতে মালদা মুর্শিদাবাদের এত কথা হলো, তো এত চর্চা হলো। এই মালদা মুর্শিদাবাদ দূরে যে কয়েক লক্ষ বিড়ি শ্রমিক আছে, সেই বিড়ি শ্রমিকদের অর্থনৈতিক অবস্থান কি গত 1 ঘন্টার মধ্যে আলোচনা এলো না? কারণ রাজায় রাজায় যুদ্ধ হলে উলুখাগড়ার প্রাণ যাবেই। আমরা ওই বেসিক জায়গাটাতে যেতে চাইছি যে রাজায় রাজায় যুদ্ধ হবেই, কোন এমএলএ কি পেলেন, কোন মন্ত্রী কি পেলেন না, এই নিয়ে চর্চা রাজনীতিতে হতে থাকছে। কিন্তু যাদের জন্য তারা এমএলএ, এমপি, মন্ত্রী ইত্যাদি হলেন, যাদের জন্য এই চ্যালেঞ্জ আমরা নিতে পারছি যে ওনাকে 30,000-এ হারাবো, ওনাকে শূন্য করব, সেই মানুষগুলো কি অবস্থায় আছেন এটা একটু চর্চার মধ্যে এই সামান্য 3 মিনিটের মধ্যে আসা উচিত। রাষ্ট্রের কাজ কি? শিক্ষা, স্বাস্থ্য, নিজের কথা বলার অধিকার, এইগুলো তো করে দেওয়া। রাষ্ট্রের কাজ ধর্মস্থান তৈরি করা। আমি একটু বলে নিই, রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করুন, মুর্শিদাবাদ জেলার আপনি অনেক দূরে আছেন বলে আমার কথাটা হচ্ছে যে রাষ্ট্রের যা কাজ ছিল, শিক্ষার ব্যবস্থা, স্বাস্থ্যের ব্যবস্থা, স্কুলে মিড ডে মিল চালানো, সেইগুলোতে আমার রাজ্য কি অবস্থায় আছে সেইটা গুরুত্বপূর্ণ। সেখানে আমার দেশ কি অবস্থায় আছে গুরুত্বপূর্ণ, ধর্মস্থান তৈরি করা নয়। সুমনদা খানিক আগে বলছিলেন যে অতীত ছেড়ে বর্তমানে ফিরতে হবে, ঠিক। রাম মন্দিরের কথাটা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, এটা যেমন বাস্তব, একই রকম ভাবে বাস্তব ওই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল সমকাজে সমবেতনের কথা। কিন্তু আপনি তৃণমূল বিজেপির নেতাদের সমকাজে সমবেতনের কথা সুপ্রিম কোর্টের নির্দেশ, আপনি ওটা বলতে শুনবেন না। বারংবার এই আলোচনাটা চলে আসবে যে কে সংখ্যালঘুদের বেশি ভালো রাখছে কি কম ভালো রাখছে।
একটা বাজেট অধিবেশন হচ্ছে আমার রাজ্যের, বাজেট অধিবেশন, যেখানে ঠিক হবে যে পরিযায়ী শ্রমিকদের জন্য কি ব্যবস্থা হচ্ছে, যেখানে ঠিক হবে যে স্কুলে ছেলেমেয়েরা পড়তে যেতে পারবে না সরকারি শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়ে বেসরকারি জায়গায় বাড়তি পয়সা দিয়ে পড়াতে হবে। আমার সেই সামর্থ্য নেই, আমি যাব কোথায়? কিন্তু আমাকে বাধ্য করা হচ্ছে বেসরকারি শিক্ষা ব্যবস্থায় যেতে এই বাজেট অধিবেশনে। আপনি যদি শেষ রাজ্য বাজেটের অধিবেশনটা দেখেন, সেখানে আলোচনা হচ্ছে কে কত বেশি ধর্মের কাছাকাছি আছে। আমার রাজ্যের শাসক দল, আমার রাজ্যের বিরোধী দল, তারা এই আলোচনাকে ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে আসছে যে গোটাটা এর মধ্যে থাকবে। ওই ভিক্টোরিয়ার ঘোড়ার মতো চোখে ঠুলি দেওয়া আছে, তার ডান দিক বা দিকে যাবে না। আমরা বামপন্থীরা বলছি যে এর থেকে আমাদেরকে ভেঙে বেরোতে হবে। আজকে মালদা হোক, আজকে মুর্শিদাবাদ হোক, ওই যে সেলিম বাবুর কথা দুবার এসছে ওখানে, একবার এসছে যে ফোন করেছিলেন, আরেকবার এসছে যে ভোটে হারাতে হবে বলে। তাহলে কোনটা ধরবো কোনটা ধরবো না আলাদা প্রশ্ন। কিন্তু ওই যে ওখানে উত্তেজনা তৈরি হয়েছিল লোকসভার নির্বাচনের আগে, তারপরে যাদেরকে মোটামুটি একটা সন্দেহের তালিকার মধ্যে রাখা হচ্ছিল, তারা কোন একটা নেমন্তন্ন বাড়িতে পাশাপাশি দাঁড়িয়ে সুন্দর ছবি তুলছিলেন, আপনারাও দেখেছেন আমরাও দেখেছি। কিন্তু যে মানুষগুলো ওই আগুনে পুড়লেন তাদের কি হলো? বাবুল সুপ্রিয়র কথা বলেছেন, খুব গুরুত্বপূর্ণ। তাহলে ওই ইমাম সাহেব তিনি আজকে কি ভাবছেন আমরা জানি না, কিন্তু আমরা জানি যে অন্য দলে ছিলেন, এখন খুব গায়ে লেগে যাবে, খুব স্বাভাবিক ব্যাপার। অন্য দলে থাকা লোক যে বিজেপির বিরুদ্ধে এত কথা যে তৃণমূল বলছে, বিজেপি থেকে আসা লোকগুলোকে কেন দলে জায়গা দেওয়া হলো? এবং এটা তো টু অ্যান্ড ফ্রো চলছে। আমার কথাটা হচ্ছে যে আমাদের কথাটা হচ্ছে যে আমাদের কাজটা এখানে পৌঁছাতে হবে যে আজকে যাদের ভাবনার ওপর ভিত্তি করে, যাদের ভরসার ওপর ভিত্তি করে, যারা দুহাত তুলে সমর্থন করেছেন বলে আমরা এখানে বসে রয়েছি, সেই মানুষগুলোর কথা যদি আমার চর্চায় না আসে, যদি বিড়ি শ্রমিকের কথা না আসে, যদি স্কুলের ছোট্ট বাচ্চাটার কথা না আসে, যদি পরিযায়ী শ্রমিকের কথাটা না আসে, তাহলে আমরা আরো হাজার হাজার ভোটে জিতবো, হাজার হাজার ভোটে হারবো। কিন্তু ওই মানুষগুলো আমাদের ক্ষমা করবে কিনা এইটা আমাদের জমিপুর সাব ডিভিশনে ওখানকার এমপি খলিলুর রহমান, ওখানকার এমএলএ ফারাক্কা থেকে শুরু করে 9 জন এমএলএ ওই সাব ডিভিশনের তৃণমূলের, তাদের কাছে প্রশ্ন রাখুন। মন্ত্রী ছিল, লেবার মিনিস্টার ছিল জাকির হোসেন 5 বছর, তার কাছে প্রশ্ন করুন, তিনি আবার শিল্পপতি। ও খলিলুর রহমানদের নূর বিডিও শিল্পপতি, তারা লেবারদের নিয়ে কি চিন্তা ভাবনা করছে, রাজ্য সরকারের লেবার মিনিস্টার মলয় ঘটক তার কি চিন্তা ভাবনা, তার কাছে প্রশ্ন রাখুন। হুমায়ুন কবির কি কোনো দায়িত্ব আছে? শুধু কিন্তু হুমায়ুন কবিরের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে আপনি নিশ্চিত যে টেলিফোনে যার সঙ্গে কথা হয়েছেন তিনি মোহাম্মদ সেলিম? মানে আমি বলছি কি কথা হলো, যিনি ধরিয়ে দিলেন কি বললো, আপনি বা কি বললেন? আমি দর্শকদের জানিয়ে রাখি, মোহাম্মদ সেলিমের এই বিষয়ে যদি কোনো বক্তব্য থাকে সমানভাবে আপনাদের সামনে রাখবো। হুমায়ুন কবির কি কথা হলো? আমি যে কথা হয়েছে সে কথা আপনাকে বলবো না। আমাকে যে ছেলেটি ফোন ধরিয়ে দিয়েছে, আমি আচমকাই যখন আমার ক্লাব থেকে নেমে, তখন 2টো বাজে, তখন আমি যখন নেমে আমার গাড়িতে চেপে গেছি, তখন একটা আমার পরিচিত ছেলে, সে প্রায় দৌড়াতে দৌড়াতে এসে সেলিম সাহেবের ফোনে ছিলেন এবং আমাকে ফোন দিয়েছে। আমি গাড়ি থেকে নেমে একটু আমার পিছনের দিকে ফাঁকা জায়গায় গিয়ে সেলিম সাহেবের গলা আমি জানি, ভালোভাবে জানি। সেলিম সাহেবই আমাকে বলেছে যে আজকের সিদ্ধান্ততে আপনি চিন্তা করবেন না, আপনি সিদ্ধান্ত নেন 22 তারিখে আপনার দল যদি সেকুলার হয়, আপনি যদি ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী করে দল খোলেন, তাহলে আমরা আগামী দিনে আপনার সঙ্গে আলোচনায় বসবো কি করা যায়। তো আমি বলেছি ঠিক আছে, 22 তারিখ পার হতে দিন, তারপরে আপনার সঙ্গে আমিও যোগাযোগ করব, এটাই কথা, আর কিছু কথা। কলতান কোনো খবর আছে সেকুলার দল হলে পরবর্তী সময় আলোচনায় বসা যেতে পারে? আমাদের কাছে এরকম কোনো খবর নেই, খবর থাকার প্রশ্নও নেই। যে কোনো সেকুলার মানুষ তিনি তৃণমূল বিজেপির বিরুদ্ধে কথা বললে আসবেন, এটা আমাদের ওপেন কল। কিন্তু এই ওপেন কলের মধ্যে কোনোভাবে বিজেপির সুবিধা হয়ে যাবে এই রকম কোনো সংস্থা ইত্যাদি তারা নিশ্চয়ই এর মধ্যে এসে জুড়ে যাবেন না। আরে আপনি তো সুবিধা করে দিচ্ছেন, বাবা চলে গেলেন ওইখানে। হ্যাঁ, বিড়ি শ্রমিকদের কি হলো? কি হলো? বিড়ি শ্রমিকদের মাইনেটা কোন জায়গায় আছে? 34 বছর বিড়ি শ্রমিক কত মাইনে পেত, আজকে কি করেছে? আরে 13 বছর সরকার চলছে, একটা শিল্প হয়নি, খালি লোককে ভাওতা দিয়ে যাচ্ছে। 13 বছরে কোথায় শিল্প হয়েছে? বেঙ্গল শ্রমিকদের জমি কেন বিক্রি করে দেওয়া হলো? কেন সেন্ট্রাল গভর্নমেন্ট একটা শিল্প তৈরি করতে পারলো না? প্রশ্নের উত্তর দিতে হবে না। সরকার আপনি চালাবেন, কেন্দ্রীয় সরকার গত 13 বছরে কি করেছে? কেন্দ্রীয় সরকার গত 13 বছরে কি করলো? একটা শিল্প হয়নি, একটা ইস্পাত কারখানা হয়নি। আপনি সঙ্গে থাকুন, তার কারণ হচ্ছে যে এই দলের ঘোষণা এবং 135টা আসনে প্রার্থী দেব এই ঘোষণার সঙ্গে সম্পর্কিত কিনা আমরা জানি না, কিন্তু ঘটনাচক্রে আজই মুখ্যমন্ত্রী কারুর নাম করেননি, কিন্তু একেবারে স্পষ্ট বলেছেন মঞ্চের ওপর থেকে মুর্শিদাবাদ
বাসীকে এবং রাজ্যবাসীকে নির্দলকে ভোট দেবেন না। নির্দলকে ভোট দিলে নির্দল যদি ভোট কাটে আপনার লোকসান, বিজেপির সুবিধে। আমি জানি না সরাসরি একেবারে দল ঘোষণা করতেই সেই প্রতিক্রিয়া কিনা, কিন্তু নির্দল কাটার ক্ষেত্রে যে শাসক দল গুরুত্ব দিচ্ছে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য একেবারে পরিষ্কার হয়ে যায়। বিশ্বনাথ চক্রবর্তী কি বলছেন? যেভাবে শুধু নিজের দল সাসপেন্ড হওয়ার পর দলের লোগো, নাম ইত্যাদি তৈরি করে রেখেছেন, পরিচালন সমিতির সদস্যদের তৈরি করে রেখেছেন এবং বিভিন্ন পলিটিক্যাল ফোর্সের সঙ্গে কথা বলছেন হুমায়ুন কবির, নিশ্চয়ই অন্য সমস্ত রাজনৈতিক দল নজর রাখছে। বিশ্বনাথ চক্রবর্তী কি বলেন? রথভাবে আমি দেব, পথভাবে আমি, মূর্তিভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। আমি খুব পরিষ্কার করে বলতে চাই, এই অধীর চৌধুরী যখন লোকসভা নির্বাচনে দাঁড়ালো, দুবার আমরা যখন সমীক্ষার কাজ চালাচ্ছিলাম, দুবারই উনি 70-80 হাজার ভোটে এগিয়ে আছে এরকম একটা প্রজেকশন, এবং এবিপি আনন্দের সমীক্ষাতেও ধরা পড়েছিল, সেটা দেখানো হচ্ছিল যে অধীর চৌধুরী বহরমপুর থেকে জিতছে। ওখান থেকে নরেন্দ্র মোদী কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীকে হারানোর জন্য পাঠিয়ে দিলেন যোগী আদিত্যনাথকে, তীব্র মেরুকরণের বক্তব্য। আর এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় নামিয়ে দিলেন হুমায়ুন কবিরকে, এবং সেই সময়তে উনি 30-70-এর গল্প বললেন যে 30% হিন্দুরা কী করে মুর্শিদাবাদের মানে জয়ী হয় এবং 70% কি করতে পারে, সেই তার বিখ্যাত বক্তব্য। পুরো মুসলিম ভোটটাকে মেরুকরণ করলো তৃণমূলের পক্ষে। অধীর চৌধুরীকে একেবারে অভিমন্যু যেমন বধ হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন কেন কথা বলেননি? অধীর চৌধুরীকে জেতানোর জন্য সেদিন আপনি হুমায়ুন কবিরকে ব্যবহার করেননি। সেদিন তো আপনি বলেননি হুমায়ুন কবির খারাপ ছেলে। সেদিন তো আপনি বলেননি যে হুমায়ুন কবিরের বিরুদ্ধে আমি শাস্তি নিচ্ছি। সেদিন তো মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বলেননি যে হুমায়ুন কবির যে কথাটা বলেছে তার নিন্দা করছি, তার বিরুদ্ধে এফআইআর করছি। আজকে হুমায়ুন কবির আরেক মানে আপনার যখন বোতল থেকে যখন জিন বেরিয়ে গেছে, তখন আরেক ধরনের গল্প আপনি আমাদেরকে শোনাচ্ছেন। ফলে দিনের শেষে আপনাকে বলছি সুমনদা, লড়াই মানে রাজা যে লড়াই, সেই লড়াইয়ে কিন্তু উলু খাগড়ার পান যাচ্ছে যে, এবং হুমায়ুন কবিরকে আবার যারা মানে সাসপেনশন ঘোষণা করছেন, সেই ববি হাকিম তিনি যখন মানে জনসমক্ষে বলেছেন, তিনি মেয়র, রাজ্যের মন্ত্রী, তিনি বলেছিলেন যে যারা অমুসলিম তারা ভাগ্যহীন। অমুসলিমদের মানে দাওয়াত ইসলামের গল্প শুনিয়েছিলেন। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় কেন ববি হাকিমের বিরুদ্ধে ব্যবস্থা নেননি? আজকে ববি হাকিমকে আরেকজন সাম্প্রদায়িক ভাবনার মানুষকে সাসপেন্ড করার কথা বলা হচ্ছে। সেদিনকে যদি আপনি ব্যবস্থা নিতেন তাহলে বুঝতে পারতাম। যখন সিদ্দিকুল্লাহ চৌধুরী কলকাতা অচল করবার কথা বলে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় আপনি ব্যবস্থা নেননি কেন? আসলে দিনের শেষে সাম্প্রদায়িক রাজনীতি বিজেপি যেমন করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। নরেন্দ্র মোদী যেমন যোগী আদিত্যনাথকে পাঠিয়ে অধীর চৌধুরীকে বধ করেছেন, ঠিক একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবিরকে সেদিন ব্যবহার করে অধীর চৌধুরীকে অভিমান্যুর মতন বধ করে পরাজিত করেছেন। আজকে হুমায়ুন কবির বলছেন যে মুসলমানদের মমতা বন্দ্যোপাধ্যায় দেখেন না, শুধু হিন্দুদের দেখেন, মানুষ বিশ্বাস করে। এবং আজকে জানেন মমতা বন্দ্যোপাধ্যায় যে 2-3% যদি হুমায়ুন কবির একটা পার্টি করে, যদি অ্যালায়েন্সে যায়, আইএসএফ এর মতন দল বা অন্য কোনো দলের সাথে অ্যালায়েন্সে যায়, নির্দল মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাটাই যদি ধরি, 2-3% ভোট কাটতে পারে। এই ভোটটা যদি কাটে, কাদের ভোট কাটবে? মুসলিমদের ভোট কাটবে। মুসলিমদের 2% ভোট কাটলে সব লস। কিন্তু তারপরে আপনাকে 1 সেকেন্ড থামাচ্ছি। হ্যাঁ বলুন বিশ্বনাথ বাবু, আপনাকে আমি 1 সেকেন্ড থামাচ্ছি। 2016 সালে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের লোগোতে আমাকে প্রার্থী করেনি। আমি ওনারা যদি বুনো ওল হয়, আমি বাগা তেঁতুল। সিদ্দিকা বেগমকে 70 রেজিনগরে জুড়াফুলের প্রার্থী করা হয়েছিল, তার আমি সিকিউরিটি ফরফিট করে দিয়েছিলাম। এবং মোদিজিরও একজন প্রার্থী বঙ্কিম কর্মকার, সে মাত্র 10,300। সিদ্দিকা বেগম তৃণমূলের প্রার্থী 14,661। উনি কতবার নিজে পরাজিত হয়েছেন সেটা বলুন। উনি পঞ্চায়েতে জেলা পরিষদে উনি পরাজিত হয়েছেন সেটা বলছেন না, উনি 3 বার হেরেছে। কিন্তু শুভেন্দু মতো হচ্ছে, শুভেন্দু কিরণময় নন্দর কাছে হেরে গেছে সেটা বলছে না, খালি বলে আমি এই লক্ষণ শেঠকে হারিয়েছি, আমি এই করেছি। আমি বলছি বিশ্বনাথ দা,
একটা তথ্য বললেন যে এফআইআর হয়নি, কিন্তু আমি বলছি হুমায়ুন বাবু একটা জিনিস আমায় বলুন, সেটা হচ্ছে ওই 70-30 মন্তব্যের পর একটা বোধহয় এফআইআর হয়েছিল, আপনি জামিন টামিন নিয়েছিলেন নিজেই আত্মসমর্পণ করে, কিন্তু কোনো পুলিশি ব্যবস্থা বা দলের তরফ থেকে আপনাকে শাসন করা হয়েছিল? কোনো তিরস্কৃত হয়েছিলেন দল থেকে ওই 70-30 মন্তব্যের পর? কিচ্ছু বলা হয়নি, শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল যে আপনি এই ধরনের কথা কেন বলছেন। আমি অভিষেককে বলেছিলাম আপনার পিসিকে জিজ্ঞেস করে নেবেন। আরে উনি তো এখন আজে বাজে বকছেন, এ তো মহা মুশকিল। ওনাকে সতর্ক করা হয়নি, উনি মিথ্যা কথা বলছে। এখন আমি কোথা থেকে প্রমাণ করবো? উনি বারে বারে সতর্ক করেছে পার্টি ওনাকে যে আপনি এই ধরনের দল বিরোধী কথা বলবেন না, আপনি শৃঙ্খলা ভঙ্গ করবেন না, একটু শৃঙ্খলা ভঙ্গ করেছে। উনি তিনবার উনি আনকন্ডিশনাল অ্যাপয়েন্টমেন্ট চেয়েছেন, আজকে এসে এখানে উনি বিজেপির কথা বলেছেন, আপনাকে তিনবার সতর্ক করা হয়েছে। উনি সতর্ক বিজেপি প্ররোচনা উনি সতর্ক দিয়েছেন, পরিষ্কার বিজেপির কাজে উনি পা দিয়েছেন। উনি সাম্প্রদায়িক বিজেপির সাম্প্রদায়িক উনি সাম্প্রদায়িকতার কথা বলছেন। আসলে আমি পরিষ্কার করে বলছি 2-3% ভোট যদি মমতা বন্দ্যোপাধ্যায় হারায় সেটা মুসলিম ভোটই হারাবে, কিন্তু তারপরে উনি ডেসপারেট। এটাও কিন্তু আবার বলছি, এটা মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তির স্বার্থেই হুমায়ুন কবিরকে সাসপেন্ড করেছেন, আগামী দিন মানে দল থেকে বহিষ্কার করতে পারেন। এটাও কিন্তু তৃণমূল কংগ্রেসের যে রাজনীতি, সেটা হলো হিন্দু ভোটের পোলারাইজেশন আটকানোর জন্য একটা সিম্বলিক মানে পানিশমেন্ট দরকার। হুমায়ুন কবির হলেন মুসলিম সমাজের সাম্প্রদায়িকতার মুখ, ফলে হুমায়ুন কবিরকে যদি আমি সাসপেন্ড করে দিতে পারি, তাহলে হিন্দুদেরকে বার্তা দিতে পারবো যে হে হিন্দুগণ, তো দেখো আমরা হুমায়ুন কবিরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি, সুতরাং আমরা কিন্তু তোমাদের সাথেও আছি, হিন্দুদের সাথেও আমি আছি। ফলে এই রাজনীতি কিন্তু খুব পরিচিত রাজনীতি সুমনদা। যখন আমার প্রয়োজন ছিল, আপনাকে আমি অবগত করতে চাই 2-3% না, আগামী নির্বাচনে রাজ্যের মুসলমানদের একদম 20% ভোটকারী করবে। শতকরা 20% মুসলমান হুমায়ুন কবিরের পার্টিকে ভোট দেবে। মমতা ব্যানার্জি ছবি ছাড়া আপনার কোনো ভ্যালু নেই। মমতা ব্যানার্জি সিম্বলের ছবি নিয়ে আপনি জিতেছেন, তাহলে আপনার যেতে পারার যোগ্যতা নেই। পশ্চিম বাংলার মুসলমান পশ্চিমবাংলার মানুষের উপরই বরঞ্চ ছেড়ে রাখুন, কারণ এই তো যেটা বলবার চেষ্টা করছি, খুব পরিষ্কার করে বলতে চাই যে ওটাও ছিল রাজনীতি, অধীর চৌধুরীকে হারানোর জন্য হুমায়ুনকে ব্যবহার করার রাজনীতি। আবার এটাও একটা রাজনীতি যে হুমায়ুনকে শাস্তি দিয়ে হিন্দুদেরকে বার্তা দেওয়া যে ভাই আমরা কিন্তু ব্যবস্থা নেই, ফলে হিন্দুদের সাথেও আমরা আছি। ফলে এই যে সাম্প্রদায়িক কম্পিটিটিভ সাম্প্রদায়িক রাজনীতি, এই মানে তুলনামূলক বা প্রতিযোগিতামূলক যে সাম্প্রদায়িক রাজনীতি, এই সাম্প্রদায়িক রাজনীতির কিন্তু বীজ পশ্চিমবাংলায় যেটা মমতা বন্দ্যোপাধ্যায় মানে ইমাম ভাতা দিয়ে শুরু করেছিলেন, আজকে সেইটা কিন্তু মহিরূপ হয়েছে। চাইলে উনি মানে জিন বন্ধ করতে পারবেন না, জিন মানে দৈত্য কিন্তু বোতল থেকে বেরিয়ে গেছে। আমরা তো জানি বিজেপি হিন্দুত্বের পার্টি, হিন্দুদের নিয়ে চলে একটা সাম্প্রদায়িক রাজনীতির জায়গা থেকে। আর কিন্তু তৃণমূল কংগ্রেস কোন উদাহরণগুলো রাখে, তৃণমূল কংগ্রেস কোন উদাহরণগুলো রাখে। যখন অধীর চৌধুরীকে বধ করতে হয়েছিল, তখন আমি ওই 70-এর কথায় নিশ্চুপ ছিলাম, আমি তখন সেটাকে অ্যালাউ করেছিলাম। আর ইয়ের থেকে গুজরাট থেকে ইউসুফ পাঠানকে কেন আনা হয়েছিল? কি বার্তা তাকে দেওয়া হতো যে মুর্শিদাবাদের 70% মুসলিমদের দল মানে মানুষের বাস, সেখানে আপনারা হিন্দুদের জেতান কেন? এই ধরনের বার্তা এসছে। এবং ইসলাম মানে ইউসুফ পাঠানকে কেন আনা হয়েছিল? ইউসুফ পাঠানকে আনা পশ্চিমবাংলায় মুসলিম কেউ ছিল না, পশ্চিমবাংলায় কোনো মুসলিম ছিল না, সবাইকে নিয়ে চলবো, সবাইকে নিয়ে চলবো। রাজনীতির মধ্যে যেটা উদ্বেগের সেটা হচ্ছে একেবারে মুর্শিদাবাদের মঞ্চ থেকে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন যে মুর্শিদাবাদে দাঙ্গা বাঁধানোর চক্রান্ত হয়, ঠিক কী বলেছেন আমি দেখব। হুমায়ুন কবির আমাদের সঙ্গে থাকুন। একেবারে পরিষ্কার যে একেবারে দাঙ্গা বাঁধানোর চক্রান্ত এবং এনআইএর হাতে কেস তুলে দিতে চাইছে, আমাদেরও কেউ কেউ টাকা খেয়ে ভোটের আগে বিজেপির তাবেদারি করে।
নাম বলেননি, ইঙ্গিত কি হুমায়ুন কবিরের দিকে আমরা জানি না। কি বলেছেন মুখ্যমন্ত্রী এবার দেখাবো। নতুন করে মুর্শিদাবাদে কোনো দাঙ্গা হোক এবং এনআইএর হাতে কেস তুলে দিয়ে আমাদের ছোট ছোট ভাই বোনেদের গ্রেপ্তার করা হোক, এটা আমি চাই না। জঙ্গিপুর সাব ডিভিশন, শামশেরগঞ্জ, ধুলিয়ান দাঙ্গা হয়েছিল, তার দায় কার? তার দায় কার? এপ্রিলে হিংসার আগুনে জ্বলে উঠেছিল মুর্শিদাবাদ। খুন, লুটপাট, রাহাজানি, রক্ত, চোখের জল, ভিজে মাটি ছাড়া হবার যন্ত্রণা, ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী হতে হয়েছে সাধারণ মানুষকে। বৃহস্পতিবার মুর্শিদাবাদের মাটি থেকে সেই দাঙ্গার প্রসঙ্গ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধুলিয়ানে একটা ঘটনা ঘটেছিল, আমি নিজে এসেছিলাম, এবং জঙ্গিপুরে একটা ঘটনা ঘটতে যাচ্ছিল, কিন্তু আমি সংখ্যালঘু ভাইদের ফোন করেছিলাম, রাবিউলকে হসপিটাল থেকে তুলে এনেছিলাম, আমি জাকিরকে ফোন করেছিলাম, আমি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, তাকে রাস্তায় দাঁড় করিয়ে সংখ্যালঘু ভাইদের বলেছিলাম, ভাই বোনদের তোমরা রক্ষা করো যাতে হিন্দুদের ওপর কোনো অত্যাচার না হয়। পাল্টা দাঙ্গার সময় তৃণমূল ও পুলিশের ভূমিকা নিয়ে চাঞ্চল্যকর প্রশ্ন তুলছেন তৃণমূলেরই সদ্য সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির। আর এমপি খলিলুর রহমান, সেখানকার এমএলএ শামশেরগঞ্জের আমিরুল ইসলাম, সেখানকার যারা তৃণমূলের আজকে যারা আমাকে সাসপেনশনের ক্ষেত্রে প্রেজেন্ট আছে, আকরুজ্জামান, যেদিন দাঙ্গা হয়েছিল তখন মমতা ব্যানার্জির পুলিশ কি করছিল? হরগোবিন্দ দাস আর চন্দন দাস তাদের বাড়ি থেকে বের করে নৃশংসভাবে হত্যার টাইমে মুখ্যমন্ত্রী কি করছিল? তার প্রশাসন কি করছিল? এপ্রিলে ভয়ঙ্কর হিংসার সাক্ষী হতে হয়েছিল মুর্শিদাবাদকে। কিছু তো বাঁচাতে পারেনি, সব পুড়ে গেছে। 3 ঘন্টা থেকে পুলিশকে ফোন করা হয়েছে, পুলিশের কোনো খবর নেই। জান, মান, ধন, সম্পদ খোয়াতে হয়েছিল অনেক কিছুই। হাঁসওয়া তারওয়াল দিয়ে সব রকম দিয়ে যে যেভাবে পেরেছে সেভাবে মেরেছে। এখনো ভাত আছে হাঁড়িতে, ছেড়ে পালিয়ে এসেছি। দাঙ্গা নিয়ে হাইকোর্টের তৈরি 3 সদস্যের অনুসন্ধান কমিটির রিপোর্টে উঠে এসেছিল বিস্ফোরক তথ্য। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, রিপোর্টে বলা হয়েছিল স্থানীয় কাউন্সিলরের নেতৃত্বে হামলা হয়েছিল এবং পুলিশ ছিল নিষ্ক্রিয়। আগুন যাতে না নেভানো যায় সেজন্য জলের কানেকশন কেটে দিয়েছিল হামলাকারীরা। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী সেই হিংসার প্রসঙ্গ তোলায় পাল্টা আক্রমণ শানিয়েছে বিরোধীরা। বাংলার মুখ্যমন্ত্রী আজ এই বাংলায় সাম্প্রদায়িকতার বীজ বুনে দিয়েছেন, বিজেপির সঙ্গে হাতে হাত মিলিয়ে মিথ্যার পাঁচালি পড়েছেন দিদি। সব মিলিয়ে বিধানসভা ভোটের আগে ফের মুর্শিদাবাদের দাঙ্গা নিয়ে বিতর্ক উস্কে গেল। আশাবুল হোসেন, রাজীব চৌধুরী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, সব থেকে মুশকিলের জায়গা হচ্ছে এইটা যে সেই সাম্প্রদায়িক সংঘর্ষ, সেই দাঙ্গার কথা বারবার বলা হচ্ছে। খোদ ববি হাকিম, খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন, আবার বলছি মুখ্যমন্ত্রী বলেছেন, আপনারা শুনলেন, নতুন করে মুর্শিদাবাদে দাঙ্গা বাঁধানোর চেষ্টা হচ্ছে, তারপর এনআইএর হাতে কেস তুলে দিতে চাইছে। আমাদেরও কেউ কেউ টাকা খেয়ে ভোটের আগে বিজেপির তাবেদারি করে। কিন্তু আমি বলছি এই দাঙ্গার চক্রান্ত নিয়ে যে কোনো রাজ্যবাসী উদ্বিগ্ন হবেন। আমার পরবর্তী বক্তা রবীন্দ্রনাথ ভট্টাচার্য। হ্যাঁ, আজকের এই অনুষ্ঠানে আমার কাছে অনেক শিক্ষণীয় বিষয় ঘটে গেল। দেখুন, সারা জীবনের কর্মজীবনের প্রথম থেকে বা ছাত্র জীবনের প্রথম থেকে শিখে এসেছি রাজনীতি ক্ষমতার দ্বন্দ্ব এবং ক্ষমতার সঙ্গে স্বার্থ অঙ্গাঙ্গিভাবে যুক্ত। সুতরাং একজন রাজনীতিবিদ যে স্বার্থর ভিত্তিতেই কোনো কাজ করবেন এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ থাকার কথা নয়। কিন্তু সেই স্বার্থ যদি অনৈতিক হয় তখন মানুষ তাকে কি সমর্থন করে বা করবে? এত বছর ধরে আমার একটা ভুল ধারণা তৈরি ছিল বা কনফিউজ ছিলাম, মুর্শিদাবাদে ওই 24-এর আগে দাঙ্গাটা কে লাগিয়েছিল? কোট আনকোট সেকুলার মানে কমিউনাল দল বিজেপি, তারাই নাকি দাঙ্গা লাগিয়েছিল। আজ তৃণমূলের সদ্য সাসপেন্ডেড বিধায়ক তিনি কি বললেন? অদ্ভুত ব্যাপার। এবং এর পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমার সমস্ত ধারণাগুলোই কেমন যেন গোলাতে শুরু করেছে। দেখুন, হুমায়ুন কবির চলে যাওয়ার ফলে বা সাসপেন্ডেড হওয়ার ফলে দুটো সম্ভাবনা পরিষ্কার। প্রথম সম্ভাবনা, তিনি যে দম নিয়ে আজকে বললেন যে আমার সাথে মিথ্যাচার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়,
মুসলমানদের নিজের স্বার্থে ব্যবহার করেছেন, সেটা কিন্তু একটা হিম্মতের পরিচয় দেয়। এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো মুসলমান নেতা পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে অ্যাটাক করেনি, যেটা উনি করলেন। উনি হাতের তালুর মতো মুর্শিদাবাদকে চেনেন। উনি 3 বার দল বদল করার পরও যে দলে গেছেন, মানে ভিন্ন ভিন্ন দলে গেছেন, সেই দলের অ্যাসেট হয়েছেন। সুতরাং 26-এর নির্বাচনের গায়ে গায়ে এসে উনি যখন এই ধরনের কথাগুলো বলতে শুরু করেন যে 234টা জায়গাতে 294টা বোধহয় বললেন যে আমি সব আসনে প্রার্থী দেব নতুন দল গঠন করে, তখন একটা জিনিস পরিষ্কার, উনার কটা জিতবে সেটা ব্যাপার নয়, তৃণমূলের কিন্তু ক্ষতি করার সম্ভাবনা একটা থাকবে, ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা থাকবে। দ্বিতীয় যে সম্ভাবনা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যারিজমার পাশে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল দলের সাংগঠনিক শক্তির পাশে, প্রশাসনিক শক্তির সামনে এই যত ক্ষমতায় থাক হুমায়ুন কবির খড়কুটোর মতো উড়ে যাবেন। বস্তুপক্ষে তিনি যে 3 বার দল বদল করেছেন, এটা কিন্তু একই সঙ্গে তার ক্রেডিবিলিটিটাও আঘাত করেছে। অর্থাৎ এখন কিন্তু কোনো দল, উনি বললেন, মোহাম্মদ সেলিম বলেছেন, আমি অন দ্য ফেস ভ্যালু ধরেই নিলাম মোহাম্মদ সেলিম তাকে ফোন করেছেন, উনি বলছেন আমি বিশ্বাস করলাম না, কেউ একটা ফোন করে ধরিয়ে কেউ একটা ফোন করেছেন বলেছেন, কিন্তু মোহাম্মদ সেলিম পার্টি নিয়ে তার পাশে যাবেন কিনা এটা কিন্তু তিনি যখন পার্টিরগতভাবে ভাববেন তখন ভেবে দেখবেন তার দলের, অর্থাৎ আমি বলতে চাইছি যে দলই তার পাশে যেতে চাইবেন তখন কিন্তু তাকে ভাবতে হবে তার দলের বিশ্বাসযোগ্যতা চলে যাবে কিনা। অর্থাৎ এই বিশ্বাসযোগ্যতার নিরিখে দাঁড়ালে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংগঠনিক প্রশাসনিক ক্যারিজমা এই সমস্ত কিছুর সামনে দাঁড়িয়ে উনি খড়কুটোর মতো উড়েও যেতে পারেন, এটা দ্বিতীয় সম্ভাবনা। আর তৃতীয় যে কথাটা মনে হচ্ছে, এত মানে জোরালোভাবে উনি বলছেন, ওনার পিছনে মদতদাতাটাকে, একটা কোনো মদত উনি কোথাও পাচ্ছেন, উনি নিজের স্বীকারও করছেন, সবটা স্বীকার করছেন না, নিশ্চয়ই বলছেন না, কিন্তু কে তাকে দিল? কারণ তিনি কোনো দলের কাছে নানা ধরনের মদত কিন্তু একটা, যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা ইলেকশনে লড়ার জন্য অনেক সম্পদ দরকার, সেই সম্পদ, সেই ডেসপারেট যে জায়গা, এটা তাকে কে, কোন দল বলছে, কোন দল দেওয়ার চেষ্টা করছে, এটাও কিন্তু ভেবে দেখবার মতো বিষয়। এবং এটা যতক্ষণ পরিষ্কার না হচ্ছে আমরাও কিন্তু বুঝতে পারছি না আসল শক্তিটা তাকে কোথায় দিচ্ছে, মানে কতখানি ভোট তিনি কাটতে পারবেন, কতখানি ভোট কেটে তৃণমূলের ক্ষতি করতে পারবেন কিনা, আর নাকি তৃণমূল আদতে তাকে উড়িয়ে দিয়ে আবার যেরকম স্বমহিমায় প্রতিষ্ঠিত ছিল সেই স্বমহিমায় প্রতিষ্ঠিত হবে। এটাই এখন $1 মিলিয়ন প্রশ্ন। বেশ, আমি বলছি যে হ্যাঁ, বিশ্বনাথ এক সেকেন্ড, 3টে জায়গায় সাম আপ করলেন রবীন্দ্রনাথ দা। আমিও ঠিক 3টে পয়েন্ট বলবো। এক হচ্ছে উনি 1 ঘন্টা 15 মিনিট পর বললেন যে এই শোয়ের প্রথম অংশ থেকে তিনি অনেক শিখেছেন। আমি বলবো রবীন্দ্রনাথ দা অপেক্ষা করুন, এখনও 45 মিনিট বাকি আছে, আরও হয়তো শেখার তো শেষ নেই, আরও কিছু জিনিস আমরা সবাই শিখতে পারি। দ্বিতীয় হচ্ছে খুব ইন্টারেস্টিংলি যে হুমায়ুন কবির আপনাকে যেটা নিয়ে রবীন্দ্রনাথ ভট্টাচার্যের মনে হয়েছে সেটা হচ্ছে আপনি এতবার দলবদল করেছেন যার ফলে ইওর ক্রেডিবিলিটি ইজ অ্যাট স্টেক, আপনার বিশ্বাসযোগ্যতা দলবদলের জন্য প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে। তৃতীয় সেটা হচ্ছে যে আপনার পেছনে মূল মদতদাতাকে, এই দ্বিতীয় আর তৃতীয় অংশটা যদি আপনি একটু আলোকপাত করেন। সুমনবাবু, রবীন্দ্রনাথ বাবুর কথার পরিপ্রেক্ষিতে আপনাকে জানাই যে আমি কোনো ব্যক্তি এক প্রকার বাধ্য হয়ে যখন দল চেঞ্জ করতে হয় বা দল পরিবর্তন করতে হয়, তাকে নিয়ে মানুষ ততটা ঘৃণার চোখে দেখে না। কারণ আমি টানা 30 বছর 1982 সাল থেকে 2012 সালের 16ই নভেম্বর পর্যন্ত টানা বামফ্রন্টের বিরুদ্ধে, বাম শক্তির বিরুদ্ধে, জ্যোতিবাবু এবং বুদ্ধবাবুদের সরকারের বিরুদ্ধে কোনো কিছুর বিনিময়ে না, নীতিগতভাবে জাতীয় কংগ্রেসের সদস্য হয়ে আমি কংগ্রেসটা করেছি। কোনো লোভ লালসা সমস্ত ত্যাগ করে, মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বলেন না সততার প্রতি, লড়াইয়ের আন্দোলনের প্রতি, তা উনি যেমন লড়াই করে সংগ্রাম করে নেত্রী হয়েছেন, আমিও আমার ছোটোবেলা থেকে 20 বছর বয়স থেকে আমি লড়াই সংগ্রাম করে আমার ব্যবসা দাঁড় করিয়েছি। আমি ব্যবসা করে খাই,
বিজনেস করে খাই, কারো কাছে তুলাবাজি করি না। তৃণমূলে এসেও যারা তুলাবাজ আছে তাদের সঙ্গে আমার কোনো রিলেশন নাই, তাদের সঙ্গে আমার দ্বন্দ্বই একটা জায়গাতেই এসে। আর তৃণমূলের মূল যেটা সমস্যা সেটা হচ্ছে তৃণমূল ভোটও নেবে, আবার মুর্শিদাবাদের মানুষের সঙ্গে অর্থও নেবে। 20 বছর 22 বছর 28 বছরের ছেলেরা প্রশান্ত কিশোরকে মাধ্যমে আজকে প্রতীক জৈনের মাধ্যমে টাকা উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমি এর প্রতিবাদ করার জন্য আজকে তৃণমূলের বহিষ্কার বিজেপির বিরুদ্ধে লড়েছেন, আপনি একসময় তৃণমূলের বিরুদ্ধে লড়েছেন, বিজেপির বিরুদ্ধে লড়ার পরে তৃণমূলের সঙ্গে ঘর করেছেন, তৃণমূলের আক্রমণ করে তারপরে বিজেপিতে গেছেন, এতবার দল বদল। কিন্তু আমার দ্বিতীয় প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, আপনার পেছনে মূল মদতদাতাকে, ধরুন আমাদের রাজনৈতিক দলের যে সংগঠন লাগে, আপনি 294টার মধ্যে 135টা কেন্দ্রে প্রার্থী। আমি বলছি যে বহু বড় বড় পার্টি মানে পোলিং এজেন্ট দিতে পারে না ভোটের দিন, প্রতিদিন আমরা দেখছি বিএলএ দিতে পারেনি সর্বভারতীয় রাজনৈতিক দল, তাও দেখছি। কিন্তু আপনি 135টা প্রার্থীর কথা ঘোষণা করছেন, মূল কোন পলিটিক্যাল ফোর্স আপনার পেছনে সহায়তা করছে? এ তো অর্থবল দরকার। শুনুন, ভারতীয় জনতা পার্টি আগেই বললাম 19টা রাজ্যে ক্ষমতায় আছে, ভারতবর্ষে ক্ষমতায় আছে, মোদিজি 3বারের প্রধানমন্ত্রী আছে। সেই দলের পশ্চিমবাংলায় যে 81,000 বুথ আছে, 81,400 বুথ, পরে আপনার দেখবেন অক্সিলারি হয়ে প্রায় 94,000 বুথে পরিণত হবে। সেই 94,000 বুথের মধ্যে বিজেপির আজকের দিনে 50,000 বুথে তাদের ওয়ার্কার আছে বা বুথ কর্মী আছে বা বুথের দিনে এজেন্ট দিতে পারবে। বাকি তাহলে 40,000 বুথে দিতে পারবে না বা 35,000 বুথে দিতে পারবে না। তারা যেমন সিম্প্যাথি গ্রাউন্ডে ভোট পাবে, হিন্দু প্রতীক পদ্ম ফুল থাকলেই হিন্দু ভাইরা গিয়ে সেখানে কোনো লড়াইয়ের দরকার নাই, এজেন্ট দরকার নাই, ভোট দিতে গেলেই তাদের প্রার্থীর পক্ষে বুতাম টিপবে। তেমনি আমি হুমায়ুন কবির বলছি, আমার আত্মবিশ্বাস আছে মুসলিম ভাইদের উপর। আমি মুসলিম ভাইদের আমি মুসলিম ভাইদের পারফেক্ট মেরুকরণ, আপনি যা হাওয়া তুলছেন একদম পারফেক্ট মেরুকরণ। হ্যাঁ হুমায়ুন দা, আপনি একটু শুনবেন। একটা আপনার বিরুদ্ধে আপনি যে আলোচনা রেখেছেন তাতে বোঝা যাচ্ছে হয় আপনি বিজেপির দ্বারা প্রভাবিত হয়েছেন, এটা তৃণমূল ইতিমধ্যেই বলতে শুরু করেছে। আর দ্বিতীয় আরেকটা সম্ভাবনা, সেদিন যদি মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে ব্যবহার করে থাকে অধীর চৌধুরীর বিরুদ্ধে, আজকে আপনাকে আবার ব্যবহার করছে না, তার কোনো গ্যারান্টি আছে? আজকে তো আপনি ব্যবহৃত হতে পারেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মানে হিন্দু ভোট দরকার, ফলে আপনাকে পানিশমেন্ট দিয়ে হিন্দু ভোটের পোলারাইজেশন করা তৃণমূলের পক্ষে আনা কিছুটা সহজ হবে না? আপনি আজকে ব্যবহৃত হচ্ছেন না, তার গ্যারান্টি কোথায়? আপনাকে আজকে ব্যবহার করছে না, তার গ্যারান্টি কোথায়? 2026-এর নির্বাচনে বিশ্বনাথ বাবু 2026-এর নির্বাচনে শ্রমিক ভট্টাচার্য আর শুভেন্দু অধিকারী বড় হিন্দু না মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি বড় হিন্দু? এর পরীক্ষাটা হোক না। আর আমি কত বড় মোল্লা সেটারও পরীক্ষা হয়ে যাক না। এটা বাংলার রাজনীতিতে যায় না, কেন বারবার যাচ্ছে? বারবার এই জিনিসটা করে আপনারা পলিটিক করছেন পলিটিক্সকে। এই জিনিস বাংলায় চলে না, আপনারা পলিটিক করছেন চলে না। এটা বারবার বিজেপি করেছেন, বাংলার বিজেপি ভোট করছে, তাই বিজেপিরা বলবেন না। সুমন, আমি দর্শকহীনভাবে একটা কথা বলতে চাই। বিজেপি টাকা নিয়েছে তাই বিজেপির ওই কথা বলছে। আপনারা কার টাকা নিয়েছিলেন? 2011 কার টাকা নিয়েছিলেন? বিজেপি হয় ফারুক বিজেপি কার টাকা নিয়েছিলেন? আপনি বিজেপির হয় কথা বলছেন, কার টাকা নিয়েছিলেন? আপনি বিজেপির হয় কথা বলছেন, কার টাকা নিয়েছিলেন? আপনি বিজেপির হয় কথা বলছেন। রাজনাথ সিং সুমন, আমি খালি একটা কথা বলছি খুব দর্শকহীনভাবে। এই যে হুমায়ুন কবির বিশ্বনাথ বললেন, আমি বলছি এটা সাজানো ঘটনা, এটা খেলা হবে একটা এক্সটেন্ডেড অংশ, এইটা পুরোটাই নাটক। এই হুমায়ুন কবিরকে সাসপেন্ড করে শুধু এবং শুধুমাত্র হিন্দু ভোটটাকে ভাগ করার প্রয়াস চালাচ্ছেন মমতা ব্যানার্জি, এবং এই কারণে এই কথাটাই বলছেন হুমায়ুন কবিরকে। হুমায়ুন কবির যা বললেন তাতে হিন্দু ভোট কোথায় ভাগ হবে? আমি বলছি আজকে হুমায়ুন কবির যা বললেন হিন্দু ভোট কোথায় ভাগ হবে? হিন্দু ভোটটাই তো ভাগ করতে চাইছেন। আরে কি আসলে মমতা ব্যানার্জি, হুমায়ুন কবির বলেন যে মমতা ব্যানার্জি সরকারি টাকায় মন্দির বানাচ্ছে, হিন্দুদের উপর পুরোটাই করে। আপনারা
মুসলিমদের স্বার্থ রক্ষা, তাদের জমি রক্ষা, তাদের মর্যাদার কবরস্থানকে রক্ষা করা, তাদের মাজার, ঈদগাহ, যেসব প্রপার্টি আছে সেটা ছিনিয়ে নেওয়ার যে কেন্দ্রের সরকার চেষ্টা করছে, সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে যোগ সাজসে আছে। নাহলে উনি বললেন দিল্লিতে যাও, এখানে আন্দোলন করতে পাবো না, এখানে কাউকে তোমাদের হয়ে আমি আন্দোলন করব। আজকে তিনি বলছে ভুল বোঝানো হচ্ছে। আপনি কেন বলেছিলেন এসআইআর করতে দেবো না? আবার আপনার কর্মচারীরা এসআইআর করছে, ডিউ টাইমেই করছে, 4টা নভেম্বর থেকেই করছে, বিএলও নিয়োগ করে দিয়েছেন। আপনি এতবার দলে নিয়েছিলেন কেন? কংগ্রেস করেছেন, তৃণমূল করেছেন, বিজেপি করেছেন, আবার তৃণমূলে যখন গেছিলেন তখন নিলেন কেন? নিয়েছিলেন কেন? হুমায়ুন কবিরের আদর্শ নেই, কিন্তু আদর্শ না থাকা হুমায়ুন কবিরকে কেন বারবার তৃণমূল কংগ্রেস ফেরত নিয়েছিল এবং একবার মন্ত্রীও করেছিলেন। আমি এখান থেকে সোজা আপনারা জানেন যে ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড সব জায়গায় কিছু প্রশ্ন আমরা রেখেছিলাম, তার উত্তরে আপনারা কি বলেছেন আপনাদের দেখাবো, পাশাপাশি মন্তব্য নেব। কিন্তু তার আগে আপনাদের বলে রাখি, এই সমীক্ষায় এখনও আপনারা অংশগ্রহণ করতে পারেন, অনগোয়িং সার্ভে। হুমায়ুন কবিরকে সাসপেন্ড করলো তৃণমূল কংগ্রেস। বিধানসভা ভোটের আগে এতে দলের লাভ না ক্ষতি? লাভ এমনটা বলছেন 33%, ক্ষতি এমনটা বলছেন 61%, বলতে চাননি 6%। পরের প্রশ্নে আসবে। দল ছাড়বেন, নতুন দল করবেন, সাসপেনশনের প্রতিক্রিয়ায় হুমায়ুন কবির জানিয়েছিলেন। এতে আখেরে তার লাভ হবে না ক্ষতি? লাভ হবে এমন বলছেন 51% মানুষ, ক্ষতি হবে এমনটা মনে করছেন 44% মানুষ, বলতে চাননি 5%। পরের প্রশ্নে যাব। হুমায়ুনের ঘটনায় তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু ভোট ব্যাংকে আদৌ কোনো প্রভাব পড়বে? প্রভাব পড়বে এমনটা মনে করছেন 68% মানুষ, পড়বে না এমনটা মনে করছেন 30%, বলতে চাননি 2%। 6 ডিসেম্বর বাবরি মসজিদ শিলান্যাসে অনড় থাকলে হুমায়ুন কবিরের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করবে প্রশাসন? করবে এমনটা মনে করছেন 58% মানুষ, করবে না এমনটা মনে করছেন 37% মানুষ, বলতে চাননি 5% মানুষ। বিধানসভা ভোটের আগে মন্দির মসজিদ রাজনীতিতে কোন দলের লাভ? তৃণমূলের লাভ এমনটা মনে করছেন 26% মানুষ, বিজেপির লাভ হবে এমনটা ভাবছেন 48% মানুষ, তৃণমূল বিজেপি দুটো দলেরই লাভ হবে এমনটা ভাবছেন 23% মানুষ, বলতে চাননি 3%। মন্দির মসজিদ না কর্মসংস্থান, স্বাস্থ্য, শিক্ষা, কোনটা বেশি প্রয়োজন মানুষের? কাল থেকে যে প্রশ্নটা বারবার আপনাদের সামনে রাখছি, মন্দির মসজিদই বেশি প্রয়োজন এমনটাও ভাবছেন কিন্তু 3% মানুষ, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য বেশি প্রয়োজন ভাবছেন 96% মানুষ, বলতে চাননি 1%। ঠিক এখান থেকে দ্রুত এই নিয়ে অসংখ্য কয়েক হাজার মন্তব্য এসে গেছে, দ্রুত কয়েকটা মন্তব্য রাখবো আপনাদের সামনে। কৃষ্ণচন্দ্র ভট্ট তিনি লিখছেন, হুমায়ুনের গতিবিধি বিজেপির কথায় না তৃণমূলের খেলা, তা সময়ই বোঝা যাবে। সুদীপ কুমার মুখোপাধ্যায় লিখছেন, হুমায়ুন কবিরকে আগেও সাসপেন্ড করে ফিরিয়ে নেওয়া হয়, সবই ভণ্ডামি। শর্মিষ্ঠা দত্ত লিখছেন, হুমায়ুনের নতুন দল জেতার জন্য নয়, ভোট কাটার জন্য। গৌতম বাগুই লিখছেন, তৃণমূল দল হিসেবে হোক বা হুমায়ুন ব্যক্তি হিসেবে উভয়ই কখনো না কখনো বিজেপির সঙ্গে যুক্ত ছিল। সুভাষ ঘোষ রাজা লিখছেন, ববি হাকিম বলছেন হুমায়ুন বিজেপির কথায় চলছেন, কিন্তু তৃণমূলই তো একসময় এনডিএ শরিক ছিল তার বেলা। ঠিক এইখান থেকে আমি আমার পরের প্রতিবেদনে যাব, যে প্রতিবেদন গতকালও আপনাদের সামনে রেখেছিলাম এই মর্মে একাধিক কথা, যে চাকরি, স্বাস্থ্য, শিক্ষা নয়, তাহলে মন্দির এবং মসজিদের রাজনীতি এ কোন অতলে ঠেলছে আমাদের এই রাজ্য পশ্চিমবঙ্গকে? পরের প্রতিবেদন। সব ধর্মকে আমরা শ্রদ্ধা করি। মমতার মুসলিমদের ভালোবাসা আর এই মুসলমানদের বাড়িতে মুরগি পোষা সমান। আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, সে যেই হোক। আগামী দিনে এই আরএসএস মার্কা মুখ্যমন্ত্রীর থেকে ডাইরেক্ট বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হোক, আমি ওয়েলকাম জানাব। রাজনীতির সঙ্গে ধর্মকে কে মেশাচ্ছে? হিন্দু মুসলিমের রাজনীতিতে কার লাভ কার ক্ষতি, এই নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। এরই মধ্যে এবার সাসপেন্ড হয়েই মমতা বন্দ্যোপাধ্যায়কে ধর্ম নিয়ে তীব্র আক্রমণ করলেন হুমায়ুন কবির। সবাইকে নিয়ে চলতে হবে, সব ধর্মকে আমরা শ্রদ্ধা করি।
সাম্প্রদায়িক সম্প্রীতিকে আমরা রক্ষা করতে চাই। মুসলমানদের মসজিদ করতে বাধা দিচ্ছে, কিন্তু সরকারি টাকায় ভরি ভরি মন্দির হচ্ছে। 1100 কোটি টাকার দামের জায়গা নিউ টাউনে রাজারহাটে মুখ্যমন্ত্রী আবার একটা মন্দির বানানোর জন্য দিয়ে দিচ্ছে। এই ক্ষমতা কতদিন থাকে, আমি বেঁচে থাকলে এটা দেখব। পরিস্থিতি এমন দিকে গড়াচ্ছে যে নাম না করে কেউ কাকে মির্জাফর বলে আক্রমণ করছেন, তো কেউ গদ্দার। সিরাজউদ্দৌলা মির্জাফরের মাথায় মুকুট পরিয়ে দিয়ে বলেছিল, তুমি ভেঙো না, স্বাধীনতাকে চলে যেতে দিও না। সেদিন সিরাজউদ্দৌলা এত বড় সম্মান দেখানোর পরেও মির্জাফর সেটা করতে দেয়নি। সব ধর্মেই কিছু গদ্দার থাকে, কিছু কুলাঙ্গার থাকে, যারা বিজেপির টাকা খেয়ে মিথ্যে প্রচার করে। মমতা ব্যানার্জি গদ্দারি করলো। মমতা ব্যানার্জি নিজের স্বার্থ ছাড়া কিছু ছিলেন না। ধর্ম ইভিএম ভরাচ্ছে, তাই কি রাজনীতির স্বার্থে ধর্মকে আরো বেশি করে আঁকড়ে ধরছেন রাজনীতিবিদরা? কিন্তু এতে কি আখেরে ক্ষতি হবে না? রাজীব চৌধুরী, শিবাশিস মৌলিক, সৌমিত্র রায়, এবিপি আনন্দ। দেখুন, আমি সাধারণত যেটা করি না, আজকে সেটাই করেছি। আমি দুজন মানুষকে এই স্টুডিওতে গতকালও এনেছিলাম, আজও এনেছি। তার কারণ এই মন্দির মসজিদ কেন্দ্রিক রাজনীতির বিরুদ্ধে তারা বক্তব্য রেখেছিলেন। আমি বলছি, তারা রাজনীতি করলে এটা বিশেষ কিছু ছিল না, যে যে রাজনীতি করে সেই রাজনৈতিক দল অনুযায়ী কথা বলবেন। কিন্তু তারা শুধু ধর্মপ্রাণ নন, নিজের ধর্মীয় সংগঠনের পুরোধা, ধর্মীয় প্রতিনিধি, তা সত্ত্বেও দ্ব্যর্থহীন ভাষায় গতকাল এই স্টুডিওতে লাইভ অনুষ্ঠানে বলেছেন যে মসজিদ এবং মন্দিরের লড়াই তারা চান না, তারা স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান চান। এই 2025-এর ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গে তারা চাকরি চান, খাদ্য চান, সবার মাথার ওপর আশ্রয় চান। দ্বিধাহীনভাবে দুই ধর্মের দুই পুরোধা, দুই প্রতিনিধি একেবারে স্পষ্ট করে বলেছিলেন। আমি কিছুটা আবেগমথিত হয়ে পড়েছিলাম গতকাল। ঠিক কি হয়েছিল খুব অল্প একটা অংশ আপনাদের সামনে রাখলে আপনারা বুঝতে পারবেন আমি ঠিক কি বলতে চাইছি। দেখুন, দুর্ভাগ্য, এখন এ রাজ্যেও ভোট আসা মানে ধর্মীয় মেরুকরণ। রাম মন্দির, বাবরি মসজিদের মামলা মিটে গেছে, কিন্তু এত বছর পর 26-এ ভোটের আগে আবার পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ জন্ম নিতে চলেছে। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির সরবে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদ করতে চলেছেন। আমার পরের বক্তা বাকিবুল্লাহ সাহেবের কাছে যাব। আপনার মনে হয় না যে এই উত্তেজনা সৃষ্টির পরিকল্পিত চেষ্টার বিরুদ্ধে সবার সরব হওয়া উচিত? আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং আমাদের কাছে অত্যন্ত খুশির যে আমরা এই ভারতবর্ষের মাটিতে হিন্দু মুসলিম সমস্ত ধর্মের মানুষ মিলেমিশে আছি। এটা ভারতবর্ষের ঐতিহ্য, ভারতবর্ষের সংস্কৃতি। আমরা যেমন নিজ ধর্মে আস্থাশীল, পরধর্মে শ্রদ্ধাশীল। এই বাংলায় আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করে যেতে চাই। এখানে আমরা জন্মগ্রহণ করেছি, আবার এখানে আমাদের কবর হবে। এই বাংলায় যেন অশান্তির পরিবেশ সৃষ্টি না হয়। কল্পনা করুন, কোনো শিল্প লাগবে না, কর্মসংস্থান লাগবে না, কিচ্ছু লাগবে না, শুধু একটা করে মন্দির আর মসজিদ হলেই চললো। আমি বলছি, এটা কি রাজ্যের উন্নয়ন বা অগ্রগতির পরিচয় নাকি? আমরা কোন দিকে এগোচ্ছি? সব থেকে বড় প্রশ্ন, এগোচ্ছি না পিছোচ্ছি? স্বামী পরমাত্মানন্দ। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া। আমরা সনাতনীরা এইভাবে বিশ্বাস করি। কোনো মৌলবাদকেই স্বীকার করা যাবে না। যেমন ইসলামের মৌলবাদ স্বীকৃত নয়, ঠিক তেমনি হিন্দু মৌলবাদও স্বীকার করা যাবে না। কিন্তু আমাদের যে উন্নয়ন, সে উন্নয়ন যদি কেবল মন্দির কেন্দ্রিক, মসজিদ কেন্দ্রিক, উপাসনালয় কেন্দ্রিক হয়ে যায়, তাহলে আমাদের শিক্ষার দরকার নেই তো, আমাদের স্বাস্থ্যের দরকার নেই তো। অসাধারণ। আমি বলছি যে বিশ্বাস করুন, মাঝে মাঝে এই অনুষ্ঠান করতে করতে খুব হতাশ লাগে। আবার মাঝে মাঝে যখন ওই সুড়ঙ্গের ওপারে আলোটা খুব উজ্জ্বলভাবে দেখা যায়, রাজনীতিবিদরা বললে তাতে বিশ্বাসযোগ্যতার অভাব থাকতে পারে, কিন্তু যখন একজন টিকিধারী গেরুয়াধারী মানুষ বলেন, বা একজন ওই তথাকথিত ওনার কথায় বলছিলেন যে দাড়ি ওলা ধর্মপ্রাণ মুসলমান বলেন, ধর্মপ্রাণ হিন্দু বলেন, আমি বলছি সত্যি সত্যি মনটা ভরে যায়, আরও বেশি দিন এই পৃথিবীতে বেঁচে থাকতে ইচ্ছে করে। ধর্মের সঙ্গে যে সুন্দরের অংশটা, তাকে অস্বীকার করি কি করে? কাজী নজরুল ইসলাম লিখেছেন, কোট আনকোট, আমি পড়ছি, হিন্দুত্ব মুসলমানত্ব দুই সওয়া যায়, কিন্তু তাদের টিকিত্ব আর দাড়িত্ব অসহ্য, কেননা ওই দুটোই মারামারি বাঁধায়।
টিকিত্ব হিন্দুত্ব নয়, ওটা হয়তো পাণ্ডিত্য, তেমনি দারিত্ব ও ইসলামত্ব নয়, ওটা মোল্লাত্ব। এই দুটো মার্কা চুলের গোছা নিয়েই আজ এত চুলোচুলি। দেখুন, দুর্ভাগ্য, যেদিকে এগোচ্ছে এ রাজ্যের পরিস্থিতি, তাতে পরিকাঠামোর উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য কতটা এই সামনের নির্বাচনে প্রায়োরিটি পাবে, কতটা অগ্রাধিকার পাবে, সত্যি সত্যি নিজের কাছে নিজের প্রশ্ন উঠছে। আমি বলছি, আবার সেই মন্দির বনাম মসজিদের রাজনীতি দেখব না তো আমরা? প্রায় সেই দিকে কি এগোচ্ছি আমরা? পরমাত্মানন্দ কি বলে? শুনো হে মানুষ ভাই, সবার ওপর মানুষ সত্য, তাহার ওপর নাই, বলেছিলেন বাংলারই এক কবি, বাঙালি কবি, মধ্যযুগের এক কবি। ধর্ম, রীতি, বার, ব্রত, প্রবচন, আজান সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে যে সপ্রাণ মানব ভৌম ধর্ম, তাকেই সারা জীবন লালন করেছে এই পশ্চিমবঙ্গবাসী, অখণ্ড বাংলার মানুষ, বাঙালি ঘরানা। সেখান থেকে কোথাও বোধহয় আমাদের খানিকটা মানসিক চ্যুতি, স্খলন হয়ে গেছে। এই স্খলন একমাত্র হয়েছে একটাই কারণে, রাজনীতির সঙ্গে ধর্মের একটা বেখাপ্পা মেলবন্ধন হয়েছে জবে থেকে। সে যারাই করুক, যেখানেই করুক, যেভাবেই করুক, ধর্মগুরু হিসেবে সেই রাজনৈতিক বিশ্লেষণে আমি যাব না। কিন্তু একটা কথা বারবার বলতে চাই, এই যে আজকে সবচেয়ে বড় হয়ে উঠছে যে বিষয়টা, বড় হিন্দু না বড় মোল্লা, রাজনীতিবিদরা আজকে দায়িত্ব নিয়ে নিয়েছে হিন্দুত্ব রক্ষা করবার, মোল্লাত্ব রক্ষা করবার, সর্বোপরি ধর্ম রক্ষা করবার। ধর্মগুরু, ধর্মীয় অনুশাসন, যারা ধর্মের জন্য জীবন উৎসর্গ করেছে, তাদের কথা আজকে সেকেন্ডারি হয়ে গেছে। তাদের দেখানো পথ আজকে দ্বিতীয় সারিতে চলে গেছে। আজকে এসেছে রাজনৈতিক নেতাদের চোখ দিয়ে, তাদের দেখানো দিশা দিয়ে আমাদের ধর্মকে চেনা। আর এখান থেকেই ধর্মেরও স্খলন, রাজনীতিরও স্খলন। সবার আগে বলতে চাই একটা কথা, সেই মনুসংহিতা থেকে, যা বহু চর্চিত, বহু সমালোচিত, কিন্তু সমালোচনার জায়গা বোধহয় সেখানে নেই, সেটা অন্য প্রসঙ্গ, সেখানে যাব না। সেই মনুসংহিতায় বলা হয়েছিল যে রাজা রাজত্ব করে না, রাজত্ব করে কে? দণ্ড। ঠিক যদি দণ্ড দেওয়া যায়, দণ্ডই রাজা। আজকের যে পরিস্থিতিটা উদ্ভূত হলো বাবরি মসজিদ তৈরি করা নিয়ে, হুমায়ুন কবিরের গত 1 মাস যাবত যে একদম প্রকাশ্য বিবৃতি, সেই বিবৃতির ফলে আজকের যে উত্তেজনা দিকে দিকে ছড়িয়ে পড়েছে, এটা কি কাম্য ছিল? এই পশ্চিমবঙ্গ দেখতে কি আমরা অভ্যস্ত ছিলাম? বা এটাই কি আজকে রাজনীতিবিদদের, দেশবাসীর, মানুষের অভিপ্সিত, অন্বিষ্ট, তাদের গতি, তাদের যাবার জায়গা? তা তো নয়। মানুষ তার ধর্ম আচরণ করবে নিশ্চিন্তে, তার নিজস্ব ঘরানায়, কিন্তু সবচেয়ে আগে যেটা দরকার, তার ক্ষুধার অন্ন চাই। স্বামীজি বারবার করে বলেছেন, খালি পেটে ধর্ম হয় না। তার ক্ষুধার অন্নের পাশাপাশি তার দেখবার মতো চোখ চাই। মনে পড়ে যাচ্ছে জীবনানন্দকে, যিনি বারবার বলে গেছেন যে যারা অন্ধ তারা আজ সবচেয়ে বেশি দেখে চোখে। এই একটা অন্ধ তামসিকতা এসে আমাদের ওখানে হাজির হয়েছে। এই অন্ধ তামসিকতার হাত ধরে চললে মারামারি, খুনোখুনি এবং চিরকালই আজান আর কীর্তনের লড়াই চলতে থাকবে। লড়াই কোনো ধর্মের শেষ কথা হতে পারে না। তার পাশাপাশি চাই কর্মসংস্থান। কেন এত বিপত্তি? তার কারণ প্রশাসন, সরকার আমাদের পর্যাপ্ত কর্মসংস্থান দিতে পারছে না, সে রাজ্যই হোক, কেন্দ্রই হোক। যদি ইয়ং গ্রুপ, ইয়ং ছেলেমেয়েরা যথাযথভাবে কাজ পেত, তাহলে বোধহয় আজকে যে পাড়ায় পাড়ায় সিদ্ধ পুরুষের দল, পার্টি অফিসগুলোতে সন্ধে হলেই সেখানে মদ মাংসের যে হুল্লোড়, সেটা অনেক কমে যেত। মানুষ সবার আগে পাগলও নিজের ভালো বোঝে। আমরা নতুন প্রজন্মকে, যুব প্রজন্মকে কোনো পথ দেখাতে পারছি না, অর্থ রোজগারের কোনো বিকল্প উপায় দিতে পারছি না। আর আমরা তাদেরকে মাতিয়ে দিচ্ছি কিসে? মন্দির না মসজিদ। আজকে পশ্চিমবঙ্গের যে
পরিস্থিতি, তাতে একটা মন্দিরও যদি না হয়, একটা মসজিদও যদি না হয়, তাতেও চলবে। কিন্তু আজকে দরকার আমাদের কর্মসংস্থান, আজকে দরকার স্বাস্থ্য, শিক্ষা, সচেতনতা এবং সুবাতাস, মলয়িত বায়ু, যাতে আমরা নিঃশ্বাস নিয়ে দুদণ্ড বাঁচতে পারি। এই ঝামেলা, এই অশান্তি, এই হানাহানি, এটা কোনো দিন কোনো দেশ, কোনো জাতির দিশা হতে পারে না। মুখ্যমন্ত্রীকে মনে রাখতে হবে, প্রশাসনকে মনে রাখতে হবে, বিরোধী দলকে মনে রাখতে হবে, রাজনীতির সঙ্গে সম্পৃক্ত প্রত্যেককে মনে রাখতে হবে আমরা মানুষের জন্য রাজনীতি করছি, রাজনীতি করবার জন্য নয়। যিনি রাজনীতি করবেন সেই শপথ তাকে নিতে হবে যে মানুষের পাশে দাঁড়ানোটাই হচ্ছে, মানুষকে দিশা দেখানোটাই হচ্ছে তার সবচেয়ে বড় কাজ। তাই মন্দির না মসজিদ এটা বড় কথা নয়। যেটা অনেক দিন আগে যে সমস্যাটার সমাধান হয়ে গেছিল, যেখানে নতুন করে উপাসনালয় হয়ে গেছে, সেই নামটাকে কেন্দ্র করে এখানে মসজিদ আবার তৈরি করা হচ্ছে। এবং উনি নিজেই বললেন, আজকের ইন্টারভিউতেই উনি বলেছেন যে না, মসজিদটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এই জিগিরটাকে তুলে দেওয়া। এই জিগিরটার পিছনে কিন্তু অনেক রক্তক্ষয়ী আন্দোলন ভবিষ্যতে আসতে চলেছে। অনেক মায়ের কোল ফাঁকা হবে, অনেক স্ত্রীর সিঁথির সিঁদুর মুছবে। সেখান থেকে আমরা যদি নিরস্ত হই, সেখান থেকে যদি আমরা বিরত থাকি, তাহলে মনে হয় যথাযথ উপায়ে আমাদের ধর্মাচরণ হবে। সেটা মসজিদের আজানই হোক, মন্দিরের কীর্তনই হোক, সর্বোপরি মানুষ মানুষ হয়ে বাঁচতে পারবে, মান হুঁশ সম্পর্ক হতে পারবে। যে দেশে চৈতন্যের জন্ম হয়, যে দেশে শ্রীরামকৃষ্ণ বলে তোমাদের চৈতন্য হোক, সেই চৈতন্যহীন, দিশাহীন, নির্মনন বলয়িত স্রোতে, অন্ধ তমিশ্রার মধ্যে একটা দেশ, একটা জাতি ডুবে যাচ্ছে। আর আমরা শুধু রাজনীতি করছি ব্যক্তি স্বার্থ, পার্টির স্বার্থ দেখবার জন্য। এর চেয়ে বড় লজ্জার আর কিছু হতে পারে না। অনেক ধন্যবাদ পরমাত্মানন্দ। একজন ধর্মগুরু যখন বলে যে একটিরও মন্দির দরকার নেই, আর একটিও মসজিদ দরকার নেই, আমি বলছি কোথাও ওই কোট অ্যান্ড কোট ওনার ভাষায় ধার করব যে সিদ্ধ পুরুষদের কথা বললেন, যে সিদ্ধ পুরুষদের ঢল নামে, তাদের কানে কি ঢোকে? জীবনানন্দের ঠিক যে কবিতা থেকে উনি ব্যবহার করলেন একটি বাক্য, সেই কবিতাতে আরেকটি মারাত্মক বাক্য আছে যে সবাই সবাইকে আজ আর চোখে দেখে। আমি বলছি এই অবিশ্বাসের বাতাবরণ, এই ধর্মীয় মেরুকরণের দিন শেষ হবে না, শেষ হোক না। আমি বলছি আমার পরের বক্তা অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি, আমি সরাসরি তার কাছে চলে যাব, বাকিবিল্লাহ মোল্লা। আমি প্রথমে তার কথা শুনে নেব এবং তারপর আলোচনায় অবশ্যই ফিরব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন দ্য নেম অফ আল্লাহ। আমি যেমন একজন মুসলমান, তার সাথে সাথে আমি একজন ভারতীয়। ভারতবর্ষের সংবিধান আমাদেরকে স্বীকৃতি দিয়েছে রাইট টু এডুকেশান, রাইট টু রিলিজিয়াস, রাইট টু ফ্রিডম। আমরা এখানে কে কী খাবো, কে কী পরবো, কে কী ধর্ম পালন করব, নিজস্ব ব্যাপার। আজকে আগামী 6 তারিখে মুর্শিদাবাদে যে বাবরি মসজিদ তৈরি হবে, এ বিষয় নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে একটা তোলপাড় পরিস্থিতি তৈরি হয়েছে। এ বিষয় নিয়ে আমি গতকালকে বলেছি, বাবর কে ছিলেন? বাবর মোগল সাম্রাজ্যের ফাউন্ডার ছিলেন। ইসলামে তার কি অবদান ছিল? অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি সারা ভারতবর্ষের ধর্মপ্রাণ মুসলিমদের কাছে আবেদন করতে চাই যে আমরা যারা ইসলাম ধর্মাবলম্বী, আমাদের গাইডলাইন পবিত্র হলি কোরআন এবং আমাদের প্রিয় রসুলের বাণী অনুযায়ী আমাদের ধর্ম পরিচালিত হয়। তো বাবর ইসলামের কোনো ত্রাণকর্তা ছিলেন না, তিনি ছিলেন মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, তিনি ছিলেন একজন ইসলামী শাসক। আজকে বাবরি মসজিদ কেন আমাদের করতে হবে বাংলায়? 1992 সালে বাবরি মসজিদ ভাঙা হয়েছিল। তারপরে মহামান্য সুপ্রিম কোর্টের যে অর্ডার হয়েছে, সেই অর্ডার অনুযায়ী সুপ্রিম কোর্ট সুন্দর ডাইরেকশন দিয়েছে। সেই অর্ডারকে আমাদের স্বাগত সম্মান জানাতে হবে,
কারণ মাতৃভূমিকে ভালোবাসা ইমানের অঙ্গ। আমরা যে দেশে বসবাস করি সে দেশের আইন কানুনকে শ্রদ্ধা জানাতে আমাদের হবে, এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। যে জিনিসটা আমাদের ভারতবর্ষের সম্প্রীতি, ভারতবর্ষের ঐক্য, ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের সংহতি নষ্ট করতে পারে, এই বিষয় নিয়ে পশ্চিমবঙ্গে কেন এত হুড়োহুড়ি হবে? আমি পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের মুসলিমদের কাছে 1988 সালে মুর্শিদাবাদের কাটরা মসজিদের যারা নামাজ পড়তে গিয়েছিল, শতাধিক যারা নামাজ পড়তে গিয়েছিলেন তারা প্রাণ হারায়। আজও দেব কমিশনে ঠান্ডা ঘরে আছে। মাননীয় বিধায়ক তিনি উদ্যোগ নিয়েছে মসজিদ করার, এ ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। উনি যখন বিধায়ক বা উনি বিধানসভার সদস্য ছিলেন, কোনো দিনও কেন উনি এই দেব কমিশন নিয়ে, কাটরা মসজিদ নিয়ে একটা প্রশ্ন তোলেননি? এটা আমি মাননীয় বিধায়কের কাছে আপনাদের এই চ্যানেলের মাধ্যমে প্রশ্ন করতে চাই। উনি আজকে বলেছেন যে আমার উদ্দেশ্য রাজনৈতিক উদ্দেশ্য, আমাদের মসজিদ তৈরি করতে হবে। ওখানে কি আদতে মসজিদের প্রয়োজন আছে? মসজিদ তৈরি করতে হবে এটা সম্পূর্ণ আমার স্রষ্টার উদ্দেশ্যে হওয়া দরকার। এটা হচ্ছে ইসলামিক আইন। এই আইনটাকে আমি বা আমরা কেউ ভায়োলেট করতে পারি না। পলিটিক্যাল এজেন্ডা আলাদা জিনিস, ধর্মীয় যে আমাদের আবেগ সেটা আলাদা জিনিস। তাই আপনাদের মাধ্যমে আমি পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে আবেদন করতে চাই যে জিনিস দ্বারা, যে বিষয় দ্বারা ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের সংহতি নষ্ট হতে পারে, সেই বিষয়ে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। এটা আমাদের ইমানি দায়িত্ব। চমৎকার। আমি বলছি একেবারে পরিষ্কার বললেন যে পলিটিক্যাল এজেন্ডা আলাদা এবং ধর্মীয় আবেগ আলাদা, দুটোকে মেলাবেন না। আমি বলছি অবশ্য আজকে এই আলোচনায় এই দুজনের পর আমি আর ঢুকবো না, বরঞ্চ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কলকাতা হাইকোর্টের রায়, কালকে আরেকটি 32,000 চাকরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রায় বিস্তারিত আলোচনা করেছি। আজকে দেখাবো যে সেই স্বস্তির 24 ঘন্টা পরে উচ্চ প্রাথমিকের যে আজকে রায়, তাতে কিন্তু রাজ্য সরকারের ক্ষেত্রে একটা ধাক্কা হলো। কারণ রাজ্যের তৈরি 1600 পদ আজকে কলকাতা হাইকোর্ট শটান খারিজ করে দিলেন। একেবারে মাননীয় বিচারপতি বাতিল করে দিলেন ওই 1600 পদ। দেখুন, সরকারের এই উদ্যোগ আসলে মৃত প্যানেলকে ইনজেকশন দিয়ে বাঁচানোর চেষ্টা। 2022-এ উচ্চ প্রাথমিকে রাজ্যের তৈরি অতিরিক্ত 1600 পদ বাতিল করে কড়া মন্তব্য করল কলকাতা হাইকোর্ট। 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল থাকার স্বস্তির পর 24 ঘন্টাও কাটল না, আদালতে বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার। বৃহস্পতিবার কর্মশিক্ষা ও শারীর শিক্ষার অতিরিক্ত 0 পদ বাতিল করে দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এটা তো উদ্দেশ্য প্রণোদিত, এভাবে জাজমেন্ট 3 বছর ধরে ওয়েট করে করে তিলে তিলে মেরে লাস্টে বলছে প্যানেল এক্সপায়ার। এখানে আমরা একটা জাজমেন্ট হয়েছে, এই জাজমেন্টে আমরা আশ্বস্ত নই, এটা বাতিল বলে আমরা এখনো মানছি না মন থেকে। এদিন উচ্চ প্রাথমিকের অতিরিক্ত 0 পদ মামলার রায় দিতে গিয়ে বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, কর্মশিক্ষা এবং শারীর শিক্ষার অতিরিক্ত 1066টি 0 পদ বাতিল করা হলো। ওই পদে কোনো নিয়োগ প্রক্রিয়া চালানো যাবে না। 2019 সালে প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর কর্মশিক্ষায় তৈরি করা হয় 750 এবং শারীর শিক্ষায় তৈরি করা হয় 850টি 0 পদ। এদিন আদালত তার পর্যবেক্ষণে বলে, মৃত প্যানেলকে ইনজেকশন দিয়ে বাঁচাবার চেষ্টা হিসেবে 2019 সালে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর এই অতিরিক্ত 0 পদ তৈরি করা হয়েছে, তাই 0 পদগুলি বৈধ নয়। বিচারপতি বলেন, রাজ্য যদি তার এক্সিকিউটিভ পাওয়ার বা নির্বাহী ক্ষমতা ইচ্ছেমতো ব্যবহার করে, তাহলে আদালত সেটা খতিয়ে দেখতেই পারে। কারো অধিকার খর্ব করার জন্য রাজ্য তার এক্সিকিউটিভ পাওয়ার ব্যবহার করতে পারে না। একদম সঠিক কাজ হয়েছে। এই অতিরিক্ত পদ মানে তৃণমূলের যে সমস্ত লোকেরা পয়সা দিয়ে তাদের নিজস্ব লোকেদের এই অতিরিক্ত পদ করে রেখেছিল। অতএব সেই কারণে আদালত বিষয়টা বুঝতে পেরেছে যে এখানেও একটা নিয়োগ দুর্নীতি, ব্যাপক দুর্নীতি হয়েছে। এমন কিছু উকিল বাবু আছেন, তাদের কাছ থেকে টাকা নিয়ে তাদের চাকরির দাবির মামলা করেছিলেন, এখন আবার তাদের চাকরি আটকানোর মামলাটাও সেই উকিল বাবুরাই করছেন। এটা কত বড় দ্বিচারিতা, কত বড় অনৈতিকতা। বাকিটা আইনের পথে তারা বুঝবেন। এদিন আদালত জানিয়ে দিয়েছে, অতিরিক্ত 0 পদে নিয়োগ করতে হলে নতুন করে 0 পদ ঘোষণা করে নতুন নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে করতে হয়। আদালতের এই রায়ে হতাশ চাকরি প্রার্থীরা।
প্রাথমিকে 32,000 চাকরি বহালের পরদিনই বড় ধাক্কা খেল রাজ্য সরকার। উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে যে অতিরিক্ত শূন্য পদ শারীর শিক্ষা এবং কর্মশিক্ষায় রাজ্য সরকার তৈরি করেছিল, সেই অতিরিক্ত শূন্য পদ বাতিল করল কলকাতা হাইকোর্ট। আমরা পরবর্তী স্টেপগুলো ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্ট যার পরিকল্পনা করব অবশ্যই উকিলের সাথে পরামর্শ নিয়ে। উচ্চ প্রাথমিকে কর্মশিক্ষা ও শারীর শিক্ষা বিষয়ে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় 2016 সালের 16 ফেব্রুয়ারি। পরীক্ষা হয় 2017 সালের 4 জুন। ফল প্রকাশিত হয় 2018 ফেব্রুয়ারিতে। প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয় 2019 সালে। কিন্তু প্যানেলে নাম থাকা অনেকে চাকরি পাননি বা নিয়োগে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ওঠে। এরপর 2022 সালের 19 মে বিজ্ঞপ্তি দিয়ে 1600 অতিরিক্ত শূন্যপদ তৈরি করে রাজ্য। দুর্নীতির অভিযোগে মামলা হয় কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার শূন্যপদ তৈরির সিদ্ধান্ত খারিজ করে দিল আদালত। সৌভিক মজুমদার, কৃষ্ণেন্দু অধিকারী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.